FM. The night comes alive with Grameenphone. Yes, ঘড়িতে রাত 11টা বেজে 59 মিনিট। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আজির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। And the night comes alive with Grameenphone, আপনারা জানেন সেটা, এবং ভূত এফএম এখন আরো অন্যরকম উইথ Grameenphone, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা আরো বহুদূর যেতে চাই আপনাদের সাথে। সো স্টে টিউন, এবং আমাদেরকে অবশ্যই আপনাদের জানা ঘটনাগুলো পাঠাতে অবশ্যই ভুলবেন না। সবকিছুর আগে আজকে জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক 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 শুভেচ্ছা, এবং তিনটা মানে কি বলবো, যে তিনটা ম্যাচ জিতেছে, সিরিজ জিতেছে সেটাই না, আজকে যে একমাত্র টি-20 ছিল পাকিস্তানের এগেইনস্টে, সেটাও বাংলাদেশ খুব ভালোভাবে জিতেছে, এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে 22 বল বাকি থাকতে জিতেছে। সো ভয়ঙ্কর খেলেছে পাকিস্তান, এরকম টিমকে ভয় পাওয়াই উচিত। আমার কাছে মনে হচ্ছিল যে আমরা যেরকম ঠিক ওই বলেছিলাম যে তিনটা ম্যাচ যখন পাকিস্তানের এগেইনস্টে জিতলো, ঠিক যেভাবে বলা যায় যে হোয়াইট ওয়াশ করলো, আজকে বলা যায় এটাকে অন্য কোনো নামে বলা যায় যে টাইগার ওয়াশ করলো আজকে, অর্থাৎ বাঘ ধোলাই। সো এরকম মানে বাঘের ভয়ে কাঁপছে পুরো পৃথিবী, এবং বাঘ যে জেগেছে সেটা সবাই জানতে পেরেছে, এবং আমি খুবই হ্যাপি আজকে, খুবই হ্যাপি। সবসময় ভালো থাকি, সবসময়ই ভালো দলে, আজকে অনেক বেশি ভালো আছি বিকজ বাংলাদেশ টিমের এইরকম জয়, যেটা নিয়ে আমাদের অনেক শঙ্কা ছিল। টি-20-র আমাদের যে হিস্ট্রি, সেই হিস্ট্রি খুব বেশি সুবিধার না, বাট পাকিস্তানের সাথে তো আরো বেশি না। সো তারপরে আমরা জিতেছি এবং খুব ভালোভাবে জিতেছি, রাইট? সো বাংলাদেশ টিমের জন্য অনেক 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 শুভকামনা। আশা করছি যে আগামী খেলাটা আরো অনেক বেশি ভালো হবে। একটা টেস্ট রয়েছে, আপনারা জানেন, সেই টেস্টেও আমরা ভালো করবো ইনশাল্লাহ। এনিওয়েজ, আমাদেরকে আপনারা যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, অবশ্যই ইমেইল করতে হবে, এবং ইমেইল করে আমাদের ঘটনা পাঠাতে হবে, কারণ আপনাদের ঘটনা ছাড়া ভূত এফএম একদিনও সম্ভব না চালানো। এবং অনেকে ঘটনা পাঠিয়ে হয়তো হতাশ হন যে কেন আপনার ঘটনা প্রচারিত হচ্ছে না। সত্যি কথা বলতে সেটা হচ্ছে যে আপনার চাইতে যদি আরেকটা বেটার ঘটনা আমরা পেয়ে যাই, তখন আপনার ঘটনাটাকে বাদ দিতেই হয়। বাট একেবারেই মাথায় কিছু এরকম কিছু রাখবেন না। আপনি যদি দেখেন যে আপনার ঘটনাটা 2 সপ্তাহ, 3 সপ্তাহ বা 1 মাসের মধ্যে প্রচারিত হচ্ছে না, প্লিজ আমাদের আরেকটা ঘটনা পাঠাবেন, যেটা আরো ভালো, আরো বেশি মানে ভয়ঙ্কর, সেরকম একটা ঘটনা আপনারা পাঠিয়ে দেবেন। আশা করছি যে আপনারা আমাদের এই আবেদনে সাড়া দেবেন, এবং আমরা আশা করছি যে সামনের সপ্তাহে দেখবো যে আরো অনেক 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 বেশি ঘটনা আমরা পাচ্ছি। সো আমাদের যে অ্যাড্রেসটা সেটা একটু জানিয়ে দিই। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHTTFM@radioforti.fm। এইখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন, বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের ঘটনাটি সরাসরি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর আশা করব যে নেক্সট যে উইক, সেই উইকে আপনাদের পাঠানো ঘটনা আরো জমজমাট কিছু ঘটনা পাবো, সেই অপেক্ষায় থাকলাম। আমাদের ফেসবুক পেজে যদি আপনারা কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti। এছাড়াও আরো একটি পেজ রয়েছে www.facebook.com/bhutfm.russell। চলে যান দুটো পেজে, এবং যে জানান আপনার অনুভূতি, কেমন লাগছে আজকের এই ভূত এফএমের এই এপিসোডটি, কোন গল্পটি আপনার কাছে ভালো লাগছে, কোনটি ভালো লাগছে না, সে সমস্ত জানিয়ে আমাদেরকে অবশ্যই আপনার মতামত জানাতে পারেন। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, এবং আমাদের প্রথম অতিথি, এবং আজকে সব অতিথির ছবি অলরেডি আমরা ফেসবুকে আপলোড করেছি, বিশেষ করে আমার যে পেজটা রয়েছে সেই পেজে আপলোড করা আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন। প্রথম অতিথির কাছে যাচ্ছি। প্রথম অতিথির প্রথম যে ঘটনাটা, সেই ঘটনাটা অভিশাপ নিয়ে একটা ঘটনা শুনবো তার কাছ থেকে। খুবই অদ্ভুত ব্যাপার, খুবই মানে ভয়ের কিছুই হয়তো নেই, কিন্তু ভেতরে একটা অন্যরকম ভয় কাজ করতেও পারে, যে আমরা তো নিজের অজান্তেই অনেক সময় অনেককে কষ্ট দিয়ে ফেলি, অনেক সময় বুঝতেও পারি না যে কি ঘটে গেল। বাট সেটা প্রজন্মের পর প্রজন্ম টেনে নিয়ে বেড়াতে হবে, এই ব্যাপারটা সত্যি খুব একটা স্বাভাবিক না। তো আমরা শুনি কি ঘটেছিল তার সাথে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, এবং আপনি একটু জানিয়ে দেন যে আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো লিসনার, আমি আশিক বলছি, আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে এসেছি।
ওকে, আপনি যেখানকার ঘটনা বলবেন সেটা তো নিশ্চয়ই ঢাকার না, আপনার হোম ডিস্ট্রিক্ট। জি, আমার নোয়াখালী হচ্ছে নোয়াখালী জেলার বেগমগঞ্জের গনি হাকিমপুর গ্রামে। ওকে, সো এই ঘটনাটা ঘটেছে ব্রিটিশ আমলে। এটা আমার বাবা, আমার আম্মা, আমার দাদা দাদির কাছ থেকেও শুনেছি এটা। সো ব্রিটিশ আমল, এটা অ্যাকচুয়ালি হয়েছে আমার বাবার 2 নম্বর এক মামার সাথে। তো ব্রিটিশ আমলে একবার ওনাদের বাড়িতে একজন ফকির বাবা, একটা পঙ্গু টাইপের আর কি, ল্যাংড়া ফকির যেটাকে বলা হয়, ওখানে একটু ভিক্ষা করতে গেল, বা যে বললো যে একটু খেতে দেন, আমি অনেক দূর থেকে এসেছি, তার বাড়ির লোকজনদের কাছে কিছু খাওয়া ছিল। কিন্তু আমার বাবার মামারা তখন একটু যৌবন, একটু আমরা তো অনেকেও ভুল করে থাকি, তো ওনারা কি করলো, ওই বৃদ্ধ ফকিরটার লাঠিটা নিয়ে গেল এবং একটু লাঠিটা ফেরত দিল না। তার ফলে কি হলো, উনি পড়ে গেল, ফেরত দিল না, একটু ফাজলামি টাইপের কাজ করলো, হাসি তামাশা করলো। তো একটা সময় লাঠিটা তারা খেলতে খেলতে ভেঙে ফেলে। তো তখন বৃদ্ধ ফকির বাবা বললো যে তোমরা আমি ল্যাংড়া মানুষ, তোমরা আমার সাথে এই কাজটা করলা, তো আমি তোমাদের একটা অভিশাপ দিয়ে দিচ্ছি। তোমাদের বাড়িতে যত ছেলে মেয়ে না থাকুক, তাদের কারণ 7 পুরুষ পর্যন্ত কোনো না কোনো সন্তান ল্যাংড়া হবে। তো সবাই তখন এটা হালকা ভাবে নেয়। তো এটা একটা টাইমে তারা হেসেই উড়িয়ে দেয়। কিন্তু কিছুদিন পর আমার আব্বার বড় মামা বিয়ে করেন, কিন্তু উনি এখন নেই, উনি ইন্তেকাল করেছেন, অনেক 20-30 বছর হয়ে গেছে। তো ওনার প্রথম সন্তানই ছেলে হলো, কিন্তু ল্যাংড়া। আচ্ছা, কিছুদিন পর আমার আব্বার ছোট মামারও বিয়ে হয়, এটারও পাকিস্তান বলে। তো তখনও দেখা গেল তার দুই ছেলে এক মেয়ে আছে। তার যে ছোট মেয়ে, সেটা ল্যাংড়া, একটু প্রতিবন্ধী টাইপের হয়। আচ্ছা, এটা ওই ফ্যামিলি আরো বেশ কয়েকজনের সাথে হলো। তো এটা এখনো চলে আসছে। এটা এখনো বন্ধ করার কোনো উপায় পাওয়া যায়নি। একজনের সাথে কথা হয়েছিল, তো উনি বললো যে লোকটা অভিশাপটা দিছে, সে মানে খুব নামাজি লোক ছিল, আল্লাহ মানে তার যে কষ্টটা থেকে, সে যে কষ্ট, সেটা আল্লাহর কাছে সহ্য হয় নাই। মানে সে খুব কষ্ট থেকে আর কি অভিশাপটা দিয়েছিল, যার ফলে এটা বন্ধ করা একমাত্র আল্লাহ ছাড়া কারোর কাছে মানে সম্ভব না। আপনারা যেটা করতে পারেন, আল্লাহর কাছে হাত তুলুন, ক্ষমা চান, আল্লাহ মাফ করুন। আমরা আপনার পরবর্তী ঘটনায় যাব, আপনার কাছে আসছি আবার। তার আগে আমি একটা ছোট ঘটনা বলি। সেই ঘটনাটা খুবই অন্যরকম, একটু অদ্ভুত টাইপের ঘটনা। এবং আমরা জানি যে অনেক সময় আমরা বিশ্বাসও করি যে আমাদের আপনজন যখন পৃথিবী থেকে চলে যায়, তারপরে কিছু মানে এক একজনের সাথে এক এক ধরনের ঘটনা ঘটে। আমি চেয়েছিলাম খুব বেশি রকম, যিনি এই ঘটনাটি পাঠিয়েছেন তাকে স্টুডিওতে হাজির করতে, যেহেতু রাতের প্রোগ্রাম, তিনি আসতে পরে রাজি হননি, বা সামহাউ তিনি রাজি হননি। আমার সাথে কথা হয়েছে, বাট তিনি রাজি হননি শেষ পর্যন্ত। মানে তিনি রাজি হয়েছেন, তার ফ্যামিলির লোকজন রাজি হন না আর কি। তো আমরা সরাসরি তার ঘটনায় চলে যাচ্ছি এবং ঠিক যেভাবে লিখেছেন তিনি সেভাবে পড়ছি। উনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। এত রাতে স্টুডিওতে এসে বলা সম্ভব নয়, তাই লিখে পাঠালাম, যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। ঘটনাটি আমার নানুর সাথে ঘটে যায়। আমার নানা মারা যান 2013 সালে। উনি একদিন রাতে ব্রেইন স্ট্রোক করেন, এবং যেটি কিনা ব্রেইন হ্যামারেজে নামে পরিচিত। আচ্ছা হ্যাঁ, ব্রেইন হ্যামারেজ নামে পরিচিত। সময়টা ছিল 3টার একটু পরে। আমার নানু ব্যাপারটা বুঝতে পেরে বাসার সবাইকে ডেকে তোলেন, এবং যেহেতু তখন রাত, তাই আমার নানু আমার মামারা ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকেন। হঠাৎ করে নাকি আমার নানু নাকে অনেক সুন্দর একটা আতরের গন্ধ পান। বলে রাখি যে আমার মামারা কেউ আতর ইউজ করতো না, শুধু শুক্রবার ছাড়া। যেহেতু ওই সময় আমার নানার অবস্থা বেশি ভালো ছিল না, তাই নানু আর সেই দিকে বেশি খেয়াল করলেন না এবং আমার নানাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। এরপর আমার নানা 24 দিন হসপিটালে থাকেন এবং তারপর ইন্তেকাল করেন। অদ্ভুত ঘটনাটা যেটা যে আমি ফিল করছি, সেটা শুধু আমার সাথেই ঘটছে। আমার নানা মারা যাওয়ার পরে ওনাকে হসপিটাল থেকে আনা হয়। গোসল এবং জানাজার নামাজ সম্পূর্ণ করে ওনাকে নানুর বাসার নিচে রাখা হয়। বলে রাখি, বাসাটা 6 তলা বাসা এবং নানুরা 3 তলায় থাকতেন। হঠাৎ করে আমি সেই বাসাটায় অদ্ভুত সুন্দর
আতরের একটা গন্ধ পাই এবং গন্ধটা থাকে এবং কিছুটা আগরবাতি মিশ্রিত গন্ধ। আমি রুমের চারপাশে ভালো করে তাকাই এবং দেখি কেউ কি আতর লাগালো নাকি নিচ থেকে আগরবাতি নিয়ে ওপরে উঠল। পুরো বাসাটাতে এসে দেখলাম যে তেমন কিছুই না। 3 তলার একটা বেডরুম, তা আবার অনেক ভেতরে, এবং সেই বেডরুমের ভেতর থেকে বাইরে গন্ধ আসা সম্ভব না। গন্ধটা খুব স্বল্প সময় থাকলো এবং আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল। এরপর আমরা আমার নানাকে দাফন করি এবং বিক্রমপুরের পৈতৃক কবরস্থানে তাকে দাফন করা হয়। আমার নানুদের বাসায় নামায় দিয়ে আমরা আমাদের বাসায় মানে ধানমন্ডিতে চলে আসি। পরীক্ষা থাকার কারণে 4 দিনের মাথায় আমাকে পড়তে বসতে হয় এবং ডাইনিং টেবিলে বসে আমি আবারও খুব সুন্দর একটা আতরের গন্ধ পাই। ইভেন আমার বাসাটায় কখনো কেউ আতর ব্যবহার করত না এবং আমাদের বাসায় কোনো আতর নেই। আমার মনে হয় এত সুন্দর গন্ধ, এত পবিত্র সেই গন্ধটা ক্রমে বাড়তে শুরু করেছে। হঠাৎ করে আমি বলে বসি, নানা ভাই, তুমি কি আসছো? তুমি কি আমার কাছে আসছো নানা ভাই? আমি ফিল করি গন্ধটা আমার খুব কাছে। সহজ ভাষায় যদি বলি, কেউ যদি খুব কাছে আসে, শরীরের সাথে মিশে দাঁড়ায়, তাহলে যেমন ভাবে বা কারো বুকে মাথা রাখলে যেভাবে তার গায়ের গন্ধ নাকে এসে লাগে, ঠিক তেমনি খুব অল্প সময়ের মধ্যে গন্ধটা হালকা হতে শুরু করে এবং আস্তে আস্তে বিলীন হয়ে যায়। ওই দিনের পর আজ পর্যন্ত আমি কখনো সেই গন্ধটা ফিল করিনি। নানু বলেন, মানুষ মারা গেলে নাকি তাদের আত্মা ঘোরাঘুরি করে। আমি জানি না আসলেই তাই কিনা, তবে এত পবিত্র গন্ধ হয়তো আর আমার নাকে আসবে না। নানু এটাও বলেন, হয়তো যেদিন নানাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল সেই দিনই তার নানার জান কবজ করার জন্য আজরাইল চলে আসছিলেন। না হলে এত রাতে কে এত সুন্দর আতর লাগাবে? এবং এই ঘটনাটি লিখেছেন, আমাদের কাছে লিখে পাঠিয়েছেন রুবায়াত তাসনিন বাঁধন, ধানমন্ডি থেকে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই ঘটনার জন্য। আমি চাইবো যারা শুনছেন তারাও আমাদেরকে এরকম বেশ কিছু ভালো ভালো ঘটনা উপহার দেবেন। আশা করছি যে আমাদের এই আহ্বানে আপনারা সাড়া দেবেন। আমরা চলে যাচ্ছি আবারও আমাদের প্রথম অতিথির কাছে এবং তার যে সেকেন্ড যে স্টোরিটা আছে সেই স্টোরিটা আমরা শুনবো। এই যে সেকেন্ড স্টোরিটা, এইটা কোথায় ঘটেছিল? এটা হচ্ছে ঠিক আমাদের গ্রামের বাড়িতেই, নোয়াখালীর কুনিহাকুনপুরে। আচ্ছা, এটাও ব্রিটিশ আমলের ঘটনা। আপনার সাথে ঘটেছিল ব্ল্যাক ম্যাজিকের একটা ঘটনা? আচ্ছা, ব্ল্যাক ম্যাজিকের আগে বলি। এটা হচ্ছে এই কিছুদিন আগেই আমি একবার অফিস করে আসি, টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ি, বেশ রাতও হয়ে যায়। তো ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি যে আমি এক ফ্রেন্ডের সাথে ঘুরতেছি, সাডেনলি আমি একটা স্লিপ করে পায়ে ব্যথা পেয়েছি। আচ্ছা, ঘুমের মধ্যে দেখছেন? হ্যাঁ, ঘুমের মধ্যে ট্রেনে আমার ডান পাটা স্লিপ করছে সাডেনলি। তো ব্যথা পেয়েছি, কিন্তু ব্যথা ফুলে গেছে। তখনই আমার ঘুমটা ভেঙে যায় এবং তখনই দেখি যে আমার আমার ডান পাটা ফুলে গেছে, অনেক ফুলে গেছে। তো আমি ব্যথা খুব চিৎকার করে, কোনো সাংঘাতিক ব্যথা, পা ফুলে গেছে, লাল হয়ে গেছে। এটা আপনি আবার ঘুম থেকে ওঠার পরে? হ্যাঁ, আমি মানে ব্যথাটা পাওয়ার পরে আমি খুব অদ্ভুত মানে উঠে যাই আমি। তো তখন আমার আম্মা আব্বাকে ডাকি, তো ওনারা এসে দেখলো। তো তখন কিছু বুঝে ওরা যাচ্ছিল না। তো আমাকে বললো যে ভয় পাও না, তুমি তো কোনো কারণে হয়তো অফিসে কাজ করার সময় বা যাওয়া আসা করার সময় ব্যথা পেয়েছো তোমার। তো ওকে, এটা একদিন গেল। তো তারপর থেকে আমি রাতে খুব ভয়ঙ্কর অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করলাম। আচ্ছা, স্বপ্নে আমি দেখলাম যে কুয়াশাচ্ছন্ন একটা সকাল বা দিনে কিছুই দেখা যাচ্ছে না। আমি আমার বাসার আশেপাশে আছি। একটা সাদা কাপড় পরা কালো মহিলা, তার শুধু চোখ দুটো দেখা যাচ্ছিল, তার চেহারাটা, চামড়াটা কুচকুচে কালো, বিশ্রী, ভয়ঙ্কর। ও এসে বলছে যে তোর এই রোগ হবে এবং তুই বেশি দিন বাঁচবি না, এবং তোর একটা না একটা রোগ বেঁধেই থাকবে, তুই বাঁচবি না। তো আমার ভয়ে ঘুমটা ভেঙে যেত এবং স্বপ্নে এমনও দেখেছি যে মাঝে মধ্যে সে আমাকে পিঠে ধাক্কা দিত বা হাতে হাত ধরে টান দিত, আমি ব্যথা পেতাম এবং আমার ঘুমটা ভেঙে যেত, আমি হাতে বা পিঠে ব্যথাটা ফিল করতাম সঙ্গে সঙ্গে।
এরকম দেখতে দেখতে আমার অবস্থা খুবই খারাপ হয়। আমি ঘুমাতে আমি যেতে ভয় লাগতো এবং আমার সবসময় খারাপ লাগতো, যে মনে হতো যে কেউ একজন আমাকে ফলো করতেছে, দেখতেছে, এবং আর আমার খুব খারাপ লাগতো। তো এরকম যায়। তো একদিন মধ্যরাতে আমার সাডেনলি আমার ঘুমটা ভেঙে যায়। তো আমার বাসার পাশেই একটা আম গাছ, একটা কাঁঠাল গাছ। তো আমি দেখলাম যে একটা আগুনের গোলা মোটামুটি বড় মানে এসে ঘুরঘুর করতেছে। আমার রুমের পাশে বারান্দা, তারপর হচ্ছে আম বাগানটা। আর ঘুমটা ভাঙলো তখনই যখন সে একটা ধাক্কা খেলো, এবং গাছটা ধাক্কা এসে গ্রিলে ধাক্কা করলো, খুব জোরে সাউন্ড করলো, তখনই আমার ঘুমটা ভেঙে গেল। তো এটা দেখে আমি একটা চিৎকার দিলাম যে কি এটা দেখলাম। তো আব্বা মা আবার আসলে যে কি দেখছো, আমি বললাম যে এরকম এরকম দেখলাম। ও হচ্ছে তুমি তো ভুলে দেখছো, মানে স্বপ্নে দেখছো, তো ঘুমিয়ে পড়ো, আল্লাহ ভরসা, কিছু হবে না। তো এর কিছুদিন পরেই আমার আম্মা একদিন আমি ঘুমাচ্ছিলাম, আমার ঘরে এসে মানে খোঁজ খবর নিতে আসেন। তখন অলরেডি 12:30 1টা হবে। তো তখন উনি আমার দরজাটা খুলেই একটা চিৎকার দিয়ে আসলেন। তখন আমারও ঘুম ভেঙে গেছে, বাসার সবারই ঘুম ভেঙে যায়। তখন জিজ্ঞেস করলাম যে কি হয়েছে আম্মা, তুমি কেন এরকম চিৎকার করতেছো? তো বললো যে তোর রুম যখন দরজা খুললাম তখন আমি দেখলাম যে একটা অন্ধকারের মধ্যে একটা ছায়ার মতো কিছু তোর খাটের আশেপাশে ঘোরাফেরা করছিল, এবং আমি লাইট জ্বালানোর সাথে সাথেই সে মানে জানলা দিয়ে একটা গোলা হয়ে চলে গেল। তো তারপর থেকে আমার শরীরের অবস্থা আরো খারাপ হতে লাগলো, যে আমার একটা না একটা রোগ লেগেই থাকতেছে। তো তারপর আমি একজন হুজুরের সাথে যোগাযোগ করলাম। তো উনি আমাকে বলে একদিন সময় নাও, আমি তোমাকে বলতেছি কি হয়েছে। তো উনি একদিন সময় নেয়, তারপর বলে যে অ্যাকচুয়ালি তোমার উপর জাদুটনা করা হয়েছে কোনো দুষ্ট জিনের সাহায্যে। আমি জিজ্ঞেস করলাম এটা কি কোনো তাবিজ ইউজ করা হচ্ছে? না, কোনো দুষ্ট জিনের সহায়তা নিয়ে এটা করা হচ্ছে। এবং আরেকটা কথা বলিনি, যেটা আমার আগেই বলা উচিত ছিল, আমার যে ভাগ্নে ছিল 2 বছর, তার উপরে প্রয়োগ করা হয়েছিল ঠিক সেম জিনে। সেও রাতে এরকম কান্নাকাটি করতো, শুধু বলতো বাইরে চলো, অদ্ভুত সব আচরণ করতো, ছুঁড়ে ফালিয়ে দিত। তখন মানে এরকম অস্থিরতা ছিল। তো বললো যে ওর আমলটা আমি যখন করলাম, তো ওর উপর তার ইফেক্ট, ওই জিনটা আর কোনো কাজ করতে পারতেছে না, তো তোমাকে টার্গেট করতেছে। আচ্ছা। তো উনি আমাকে কিছু রিচুয়ালস বলে দিলেন, এগুলো করবা, প্লাস কিছু একটা সার্টেন টাইমে নামাজের পর কিছু দোয়া পড়বা, প্লাস একটা সদকা দিবা 2-3 দিন। তো সদকা আমি বেশ কয়েকবার সদকা দিই আল্লাহর নামে। তো দেওয়ার পরে আমি নিজে থেকেই ফিল করি যে আমার ভয় লাগা, অহেতুক ভয় লাগা বা খারাপ লাগা, মাথা ব্যথা করা, বা রাতে ঘুম না হওয়া, বা ওরকম ভয়ঙ্কর স্বপ্ন না দেখা, বা আমার জানার আশেপাশে বা এরকম একটা ফিলিং হওয়া যে কিছু একটা আছে, ওটা আস্তে আস্তে আল্লাহর রহমতে আর হলো না। ওকে, এটাই ছিল আমার স্টোরি। কিন্তু এই স্টোরির সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে জিনিসটা আপনি ঘুমের মধ্যে দেখলেন, যে আপনি স্লিপ করে গেছেন এবং আপনার পায়ে ব্যথা, সেটা আপনি যখন জেগে উঠেছেন তখনও পর্যন্ত ছিল, এবং ভয়াবহ রকম যতক্ষণ পা পর্যন্ত ফুলে গেছে। এবং আপনার সঙ্গে কি এসছেন? আপনার দুলাভাই এসছেন, রাইট? আপনার দুলাভাই সেটা মানে একজন সাক্ষী, উইটনেস, রাইট? সো সাক্ষী তিনি নিজেও আছেন। খুব ভয়ঙ্কর। কিন্তু পরবর্তীতে যেটা দেখলাম, খুব ক্লোজ একজন মানুষ মারা গেছেন, এবং পরবর্তীতে সেই মানুষটি নাকি কোনো না কোনো ভাবে কাছাকাছি এসছেন, বা এরকম একটা ব্যাপার ঘটেছে। কিন্তু যাই হোক, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই ফেসবুকে লিখছেন। আপনারা যারা আমাদেরকে দেখতে পাচ্ছি যে ডাক্তার ধীমান লিখেছেন কেমন আছেন, এবং সবসময় ভালো থাকেন। তারপরেও বললাম আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এস এ ফাহাদ লিখেছেন যে রাসেল ভাই কেমন আছেন, সবসময় ভালো থাকি, সবসময় ভালো থাকি। আদমান চিটাগং থেকে আমাদের লিখেছেন খুব ভালো হচ্ছে। সো যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা থাকুন, এবং ফেসবুকে যদি কানেক্টেড থাকতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে চলে যেতে হবে www.facebook.com/bhutfm.russell অথবা www.facebook.com/radio.fruity এই অ্যাড্রেসে। এবং আরো একবার প্রতিবারই বলবো, এবং আমি ঠিক করছি প্রত্যেকটা লিঙ্কে এটা বলবো আমি এবার আজকে, যে আমাদের ইমেল করতে হলে আমাদের অ্যাড্রেসটা লিখে ফেলুন বা মনে রাখুন, bhutfm@radiofruity.fm, BHWTFM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আজকে যে পোস্ট আছে সেই পোস্টে আপনারা অনেকে আছেন, আমি সেইখানে আপনাদের জন্য কিছুক্ষণের মধ্যেই আরো একবার আমাদের অ্যাড্রেসটা লিখে দিচ্ছি, সেখান থেকে দরকার হলে কপি পেস্ট করে নিতে পারেন আপনারা। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করছি, এবং তারপরে জমজমাট কিছু ঘটনা রয়েছে। Stay tuned to Radio Furti and don't stop the Furti.
ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:29 শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত FM এ। একটা ঘটনা আমি এই মুহূর্তে পড়তে চাই। আমাদের এইখানে যারা শুনছেন তাদের সবার কাছে ডক্টরদের ঘটনা সবসময় বেশি ভালো লাগে। এই ঘটনাটা একজন ডক্টরেরই, বাট আমি জানি যে অনেকেই শুনছেন এখন আমাদেরকে যারা ডক্টর এবং এই মুহূর্তে তো হসপিটালে ব্যস্ত সময় কাটাচ্ছেন পেশেন্টদের সাথে। একটু পরে অনেকে ডিউটি শেষ হয়ে যাবে, অনেকে বাড়িতে যাবেন, অনেকে বাড়ি ফিরবেন। ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যে সমস্ত ডক্টররা কর্মরত আছেন, কাজ করছেন, এই মুহূর্তে এখনো কাজের মধ্যে আছেন, সেই সমস্ত ডক্টরদের জন্য একটা স্টোরি, এবং এটা আপনাদের পুরোপুরি আপনাদেরকে ডেডিকেট করছি, এবং সেই সাথে আপনাদের আহ্বান জানাচ্ছি আমাদের ভূত ফিল্মে আসার জন্য এবং আমাদের এই ঘটনা পাঠানোর জন্য। দি স্টোরি ইজ অনলি ফর ইউ। আমাদের যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে আমাদেরকে একজন ডক্টরই পাঠিয়েছেন, ইজ ফ্রম কোরিয়া। তো ইংলিশে লিখেছেন, আমি জাস্ট সেন্টেন্স পড়বো এবং বাংলা করে পড়তে হবে, একটু মানে জাস্ট গল্পটা একটু মন দিয়ে শুনবেন এই জন্য, এবং আমার ভুল ত্রুটি মাফ করবেন। লিখেছেন যে ইন কোরিয়া যখন কোনো পেশেন্টকে হসপিটালে নিয়ে আসা হয়, হোয়াইট রিস্ট ব্যান্ড, একটা মানে রিস্ট ব্যান্ড যেটা হচ্ছে আপনারা অনেকে হয়তো হসপিটালে এটা পরিচিত, সেটা তাদের বাম হাতের সাথে আটকে দেওয়া হয় সাধারণত যখন কোনো পেশেন্ট হসপিটালে অ্যাডমিট করা হয়, এবং অ্যাডমিটেড পেশেন্ট দেখলেই বোঝা যায় যে তার হাতে বাম হাতে একটা সাদা রিস্ট ব্যান্ড থাকবে, এবং রিস্ট ব্যান্ডের মধ্যে যেটা থাকে সেটা পেশেন্টের নাম থাকে এবং তার কিছু ইনফরমেশন থাকে। এবং যখন পেশেন্ট মারা যায় তখন সেই রিস্ট ব্যান্ডটা কিন্তু বদলে যায়, সাদা জায়গার সেই রিস্ট ব্যান্ডের জায়গায় অন্য একটা রিস্ট ব্যান্ড তাকে পরিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে রেড কালারের একটা রিস্ট ব্যান্ড is placed on the right arm, এবং তখন ডান হাতে চলে যায় সেটা, এবং তাকে মর্গে নিয়ে যাওয়া হয়। তো একদিন তিনি যে দিনের কথা বলছেন সেদিন একজন এরকম খুব ইয়াং একজন ডক্টর, তিনি যিনি পাঠিয়েছেন তার মানে তিনি ডক্টর কিনা আমি ঠিক শিওর না, পরে একটু নামলে বুঝতে পারবো। তিনি নাইট শিফট করছিলেন এবং তখন মোটামুটি 2টা বেজে গেছে, এবং তিনি তার লাস্ট অপারেশনটা তিনি মানে পারফর্ম করার পরে তারপরে তিনি শেষ করে তিনি বেরিয়ে আসছেন, এবং তিনি 5th ফ্লোরে ছিলেন, এবং তিনি একটা এলিভেটরের জন্য তিনি সামনে দাঁড়ান এবং এলিভেটরের বাটন প্রেস করেন, এবং তিনি ডাক্তার অনেক টায়ার্ড ছিলেন, সারাদিন তার অনেক পরিশ্রম গিয়েছে, এবং সামনে আবার নেক্সট যে শিফটটা সেই শিফটটাও আছে। সো রাত অলরেডি 2টা বেজে গেছে, তিনি চাচ্ছিলেন যে খুব তাড়াতাড়ি ফিরে যেতে, এবং তখন পুরো হসপিটালটাই রাত 2টার সময় খুবই কোয়াইট ছিল, এবং যে সমস্ত পেশেন্টরা থাকে তাদের ম্যাক্সিমাম পেশেন্টরা ঘুমিয়ে পড়েছিল, এবং নার্সেস যারা ছিলেন তারা অলরেডি অনেকেই বাসায় চলে গেছেন, যারা শিফট করছেন তারা নাইট শিফটে আছেন তারা ছিলেন, এবং তিনি এলিভেটরের মধ্যে ঢুকলেন, অ্যান্ড তিনি দেখলেন যে সেই এলিভেটরের মধ্যে আরো একজন রয়েছে, এবং তিনি ন্যাচারালি যেটা হয় সেই একজন মহিলা ছিলেন এলিভেটরের মধ্যে, এবং তিনি সেই এলিভেটরের মধ্যে সেই মহিলাটার সাথে কথা বলতে শুরু করলেন, টুকটাক কথাবার্তা বলছেন, লিফট নিচের দিকে নামছে, অ্যান্ড যখন এলিভেটরটা বেসমেন্টে গিয়ে থামলো অ্যান্ড দ্য ডোর ওপেন, তিনি দেখলেন যে একজন বৃদ্ধ একজন লোক, সেই লোকটা সাদা রঙের একটা ড্রেস পরে ঠিক লিফটের অন্য পাশে দাঁড়িয়ে আছে, অর্থাৎ বেসমেন্টের লিফটটা যাওয়ার পরে থামার পরে যখন দরজাটা খোলার পরে তিনি একজন বৃদ্ধ লোককে দেখলেন যিনি সাদা পোশাকে সামনে দাঁড়িয়ে আছে, এবং সেই লোকটা ভেতরে আসার চেষ্টা করছিল, এবং সেই মুহূর্তেই তিনি সেই ডক্টর খুব দ্রুত দরজাটা বন্ধ করে দিলেন, এবং ক্লোজ বাটন প্রেস করে দরজা বন্ধ করলেন, এবং তাড়াতাড়ি করে আবারও 5 নাম্বার যে বাটনটা ছিল, 5th বাটন যেটা, সেটাতে তিনি প্রেস করলেন, এবং তাড়াতাড়ি লিফটটাকে আবার উপরে ওঠাতে চেষ্টা করলেন, এবং তখন সেই যে লিফটের মধ্যে যে আরো একজন মহিলা ছিল, সেই মহিলা খুব অবাক হলো, এবং তিনি বললেন যে ওয়াই ডিড ইউ ডু দ্যাট, কেন তুমি এরকম করলা? এবং তিনি বললেন যে আমি জীবনে অনেক 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 অপারেশন করেছি, এবং আমি অনেক অনেক মানুষ দেখেছি, এবং যখন কোনো মানুষ মারা যায় তারা একটা রেড একটা রিস্ট ব্যান্ড তাদের রাইট আর্মে থাকে, এবং তারপর তিনি বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন। তো সেই মহিলা বলল যে ইউ স ইট ডিডন্ট ইউ?
এবং ডক্টর মহিলাকে জিজ্ঞেস করলো যে তুমি দেখেছো, রাইট? এবং সেই মহিলা বললেন যে দ্যাট ওল্ড ম্যান হ্যাড এ রেড রিস্টব্যান্ড অন হিজ আর্ম। যখন বললো যে যেই ভদ্রলোককে দেখা হয়েছিল সেই লোকটা একটা 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 লাল রঙের রিস্টব্যান্ড পরা ছিল। তখন মহিলা বলল লাল রিস্টব্যান্ড বলে সেই মহিলাটি জাস্ট তার দিকে ঘুরে তার হাতটা দেখালো এবং সেখানে এক্স্যাক্টলি একটা লাল রিস্টব্যান্ড ছিল। সো লিফটের মধ্যে যেই মহিলার সাথে এতক্ষণ তিনি ওপর নিচ করছিলেন, একবার উপরে উঠছিলেন এবং নামছেন, সেই মহিলাটাকেও ধরে নেওয়া যায় সেই মহিলাটিও মৃত। লিফট নিয়ে অনেক ঘটনা এরকম ঘটে এবং লিফট নিয়ে অনেক মুভিও আছে। এই জন্য লিফট খুবই আমার কাছে মিস্টেরিয়াস লাগে সবসময়। এবং আমার কাছে লিফট খোলার আগের মুহূর্তে ঠিক মনে হয় যে লিফট যেখানে খুলবে সেখানে আসলে খোলার পর আমি কি দেখবো সেখানে। হ্যাঁ, আপনি মানে একজন একভাবে চিন্তা করতে পারেন। কেউ ভাবতেই পারেন যে মানে জাস্ট কোনো একটা এরকম সাদা পোশাকের কেউ দাঁড়িয়ে আছেন। কেউ ভাবতে পারেন যে হ্যাঁ কেউ একজন মেশিন গান নিয়ে আপনাকে একদম কি বলবো তাক করে দাঁড়িয়ে আছেন। একজন এক কিছু ভাবতে পারে, কিন্তু লিফট আমার কাছে সবসময় মিস্টেরিয়াস লাগে, অনেকের কাছেই লাগে, আমি একটু শুনেছি। এবং লিফটের মধ্যে যদি এরকম একটা ঘটনা ঘটে, যারা বিশেষ করে এখন ডক্টর তাদেরকে বলবো যে মানে ভয়ঙ্কর, কিন্তু যে আপনি এখন ডিউটি শেষ করার পরে হু নোজ যে আপনি এরকম একটা ঘটনা এক্সপেরিয়েন্স করবেন না, আপনার মধ্যেও লিফটে ঠিক এরকম কোনো একজনের সাথে দেখা হয়ে যাবে। এমডি সারওয়ার জাহান এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। অ্যান্ড আপনারা যারা এরকম ঘটনা পাঠাতে চান তারা ডেফিনেটলি আপনারা আমাদেরকে এই ঘটনাগুলো ইমেল করে পাঠিয়ে দেবেন। আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড অতিথির কাছে এবং তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনবো যে ঘটনাটি ঘটেছে ঈশ্বরদীর কাছাকাছি কোনো একটা জায়গায়। সো আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন, তবে আপনার ঘটনাটা আমরা শুনবো। হ্যালো, আমি লিটন বলছি, মিরপুর শাহপার থেকে এসেছি। তো এখন আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমি ঈশ্বরদীর থেকে কালেকশন করেছি। আমরা মনে হয় আপনি না দেখে বললে ভালো হয়, আমরা যেভাবে শুনেছি সেভাবে আপনি বলেন। আচ্ছা, আমার একটা বড় আম বাগান আছে ঈশ্বরদীতে। তো সেই বাগানে 60 থেকে 65 বছরের একজন বৃদ্ধ ও তার ছেলে কাজ করে। তো মার্চ মাসের প্রথম দিকে আমি আমার বাগানে গিয়েছিলাম আমের মুকুল দেখার জন্য। আচ্ছা। তো আলহামদুলিল্লাহ গাছে অনেক মুকুল ছিল। তো সেই মুকুল টুকুল দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। তো আমার ওখানে যে লোকটা কাজ করে ওনার নাম হচ্ছে মুক্তার। তো আমি ওনাকে মুক্তার মামা বলে ডাকি। আচ্ছা। এবং মুক্তার মামার ছেলে বিপ্লব, সেও আমার বাগানে কাজ করে। আচ্ছা। তো মামার সাথে কথা বলতে বলতে একবার আমি মামাকে বললাম, আচ্ছা মামা, আপনি যে রাতে বেলা আমাদের আম বাগানটা ভাড়া দেন, আপনার ভয়টা লাগে না? তো মামা বললো, ভয়টা তো পাই না। তো আমার জীবনে আমি একবারই ভয় পাইছিলাম, যে ভয়টা এখনো মনে করলে আমার শরীরে পশম দাঁড়িয়ে যায়। তো মামাকে আমি বললাম, মামা কি ধরনের ভয় পাইছিলেন, তো আপনার ঘটনা আমাকে শেয়ার করবেন? তখন মামা বললো, ঠিক আছে, আমি তাহলে আপনাকে আমার ঘটনাটা বলছি। তো 1982 সালের দিকের ঘটনা। তখন আমি মোলাডুলিতে থাকতাম। তো মোলাডুলিতে আমাদের ওখানে একটা বিল ছিল। সো বর্ষাকালে সেই বিলে পানিতে ভরে যেত। আচ্ছা। তো সেই সময়টা ছিল অমাবস্যা এবং পানি আস্তে আস্তে একটু কমতে শুরু করেছে। তো আমি পেশায় তখন ছিলাম জেলে, মানে সবসময় বিলে মাছটা ধরতাম। এই মাছ ধরাটা আমার খুব ভালো লাগতো। তো আমি সেদিন আমার ছেলে বিপ্লবকে বললাম, বিপ্লব, আজকে আমরা রাতেবেলা মাছ ধরতে যাব, তুমি সবকিছু রেডি করে রেখো, আমরা রাতেবেলা রওনা দিব। তো সেদিন রাতের বেলা 9টা কি রাত 10টা বাজবে, আমি আমার ছেলে বিপ্লব হারিকেন, পাতিল এবং নৌকার বৈঠা এবং আমাদের মাছ ধরার জালটা নিয়ে আমি আমার বিপ্লব হাঁটা শুরু করলাম। তো গ্রামের রাত 9টা 10টা মানে হচ্ছে মধ্যরাত। আর সেই সময় ওই গ্রামে কারেন্ট ছিল না, তার মানে সবাই ঘুমিয়ে পড়েছে এবং একটু হারিকেন নিয়ে আমরা দুজন যাচ্ছি। একটু ভয়ঙ্কর আমার নিজেদের কাছেও লাগছে। যাই হোক আমরা 10-15 মিনিট হাঁটার পরে আমরা ওই বিলের কাছাকাছি এসে পৌঁছালাম। পৌঁছে আমি বিলের চারদিকে তাকিয়ে দেখলাম যে কোনো মানুষ দেখা যাচ্ছে না, কেউ মাছ ধরতে আসেনি। পুরা বিলটা হচ্ছে জনমানব শূন্য। তো এইটা দেখে আমার ভীষণ ভালো লাগলো এবং আমার ছেলেও খুব খুশি হলো। যে ছেলেটা বলতে লাগলো যে বাবা, আজকে মনে বিলে অনেক মাছ পাবো, যেহেতু মানুষজন খুব কম। তো আমরা হারিকেন, তারপর পাতিল আর বৈঠা আর জালটা নৌকার মধ্যে রাখলাম। দেখে আমি আমার ছেলে নৌকাতে উঠে বসলাম এবং আমি বৈঠাটা নিয়ে আস্তে আস্তে করে নৌকাটা চালিয়ে একদম বিলের মাঝখানে চলে গেলাম। যাওয়ার পর আমি পানি দেখতে লাগলাম যে পানিতে মাছ, মানে আমরা তো জেলে, তো
তো যে পানির দিকে তাকালে বুঝতে পারি কোথায় মাছ আছে। তো আমি জালটা নিয়ে ওই দিকে তাকাতে লাগলাম। একটু পর লক্ষ্য করে দেখলাম যে এখানে জাল পাতলে আমি মাছ পাবো। তো জালটা আমি ছুঁড়ে মারলাম। ছুঁড়ে মারার 1-1.5 মিনিট পরে আমি আস্তে 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 করে জালটা পানির থেকে উপরে তুলে নৌকাতে উঠলাম। এবং আমার এতই ভালো লাগলো যে জাল পুরাটাই মাছে ভরে গেছে এবং আমার ছেলেও মহা খুশি। তো জাল থেকে সেই মাছগুলো আমরা বের করে সবগুলো মাছ আমরা পাতিলের ভিতরে রাখলাম। তারপর নৌকাটা আমি একটু ঘুরিয়ে বইটাটা নিয়ে টানতে টানতে একটু পশ্চিম দিকে গেলাম। যাওয়ার পরে ওখানেও আমি পানি দেখলাম। পানি দেখার পরে আমি বুঝতে পারলাম যে এখানে ভালো মাছ আছে। তখন আমি ওই জালটা নিয়ে আবার ওই পানির মধ্যে ছুঁড়ে মারলাম। মারার কিছুক্ষণ পর আমি যখন জালটা টানতে যাব, কিন্তু জালটা টেনে উপরে উঠাতে পারছি না এবং এক জায়গায় জালটা স্থির রয়েছে। আমি অনেক চেষ্টা করতেছি, তারপর জালটা টেনে উপরে তুলতে পারছি না। তখন আমি আমার ছেলেকে চিৎকার করে ডাকলাম, বিপ্লব বিপ্লব এদিকে আসতো, জালটা ধরে টান দে। বিপ্লব সাথে সাথেই আমার কাছে চলে আসলো। এসে দুজনে ধরে জাল টানতে লাগলাম। অনেক টানাটানি করার পর জালটা আপনি আস্তেই করে কি যেন ধরেছিল ওখানে, মানে ছেড়ে দিল। আস্তেই করে আমরা দুজন জালটা টেনে উঠলাম উপরে। নৌকার উপরে উঠিয়ে দেখলাম যে জালের মধ্যে কোনো মাছ নেই এবং আমার কেন যেন মনে হয়েছিল জালটা ওখানে কেউ টেনে ধরে রেখেছিল অথবা জালটা কিছুর মধ্যে আটকিয়েছিল। যদি জালটা কিছুর মধ্যে আটকিয়ে থাকে জালটা ছিঁড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু জালটা কোনো ছিঁড়ে যায় না, এবার একদম জালটা যেরকম ছিল এরকমই। যাই হোক, তো আমি আবার নৌকাটা চালিয়ে একটু পূর্ব দিকে গেলাম মাছ ধরার জন্য। তো পূর্ব দিকে যাওয়ার পর আমি পানি দেখে বুঝলাম যে এখানে মাছ পাওয়া যাবে। আমি আবার জালটা পাততে লাগলাম। পাতার পর যখন আমি জালটা টানতে যাব তখন আমার ছেলে চিৎকার করে বলছে, বাবা বাবা পাতিলের মধ্যে কোনো মাছ নেই। তখন আমি তাড়াহুড়া করে জালটা উপরে টেনে হারকিন নিয়ে পাতিলের মধ্যে তাকিয়ে দেখি কি, মানে ভয়ঙ্কর ব্যাপার, দেখি পাতিলের মধ্যে মাছের সব হাড্ডি গুড্ডি পড়ে আছে। আমি দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলাম এবং সাথে সাথে আমি আল্লাহর নাম নিতে থাকলাম এবং আমি আমার ছেলে বিপ্লবকে চিৎকার করে বলতে থাকলাম, বিপ্লব তোর লুঙ্গি খুলে তুই উল্টো করে পড়। এবং আমি আমার সাথে সাথে আমি সেম কাজটা করলাম, সবকিছু উল্টো করে পড়লাম। এবং আমি আগে শুনেছি যে আমাদের দাদা বা নানাদের কাছ থেকে আমরা বিলের মধ্যে যদি কখনো রাতেবেলা মাছ ধরতে যাওয়া হয় তো সেই সময় এরকম পিচাসটা বলে মানুষকে ধরতে পারে বা এরকম ধরে, সেই সময় যদি ছুঁইলে যেসব কাপড় চোপড় থাকে সেগুলো উল্টো করে পড়লে ওরা আর মানুষের ক্ষতি করতে পারে না। যাই হোক, আমি সাথে সাথে আল্লাহর নাম নিতে নিতে নৌকা চালাতে চালাতে একদম তীরে ফিরে আসলাম। আসার পরে যখন আমি আমার ছেলে নৌকা থেকে নামলাম, নামার পর হারিকেন নিয়ে যখন আবার ওই পাতিলের দিকে তাকালাম, যেটা দেখলাম আসলে ওই ঘটনা দেখার জন্য আমরা অতটা প্রস্তুত ছিলাম না। দেখি কি পাতিলের মধ্যে কয়েকটা সাপ ফনা তুলে আমাদের দিকে তাকিয়ে আছে। এইটার দিকে তো আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমি আমার ছেলে দৌড়াতে দৌড়াতে সবকিছু রেখে দৌড়াতে আমাদের বাড়িতে চলে আসলাম। আসার পরে ওই গ্রামের লোকজন যারা ছিল তাদের সবার সাথে ঘটনাটা বলা বলি করে তাদেরকে নিয়ে আবার সেই বিলের কাছে আসলাম। বিলের কাছে আসার পরে আমরা নৌকা দেখলাম, পাতিল দেখলাম, তারপর আমাদের জালটা পড়ে আছে, সবকিছু পড়ে আছে, কিন্তু হারিকেন নাই। আমরা পাতিলের দিকে ভালো করে তাকিয়ে লক্ষ্য করলাম পাতিলের ভিতরে আমরা যে মাছগুলো ধরেছিলাম সেই মাছগুলি রয়ে গেছে। তো গ্রামের লোকজন আমাকে তখন বলা বলি করতে লাগলো যে তোকে পথ ভোলা ধরেছিল, যার দরুন তুই এরকম উল্টাপাল্টা জিনিস দেখেছিস। তো আসলে এটাই ছিল আমার ঘটনা। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে এবং আমরা অলরেডি ফিরে আসছি জাস্ট একটু পরেই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইউসুফ বলছি কাজিরবাগ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে। তো আমি যে ঘটনাটা বলবো সেটা একটা স্থান কেন্দ্রিক। এটা রূপগঞ্জেরই একটা গ্রামের ঘটনা। সেই গ্রামটা যদি রূপগঞ্জে অবস্থিত, এখন ঢাকার পাশে, এবং এটা রূপগঞ্জের একদম শেষ সীমানা, গাজীপুরের কালীগঞ্জের কাছাকাছি একটা অঞ্চল। এখন অবশ্য পূর্বাচল উপশহরের সাথে জায়গাটা। তো আমি যে সময়কার কথা বলবো তখন এখন থেকে 20 থেকে 25 বছর আগের কথা। তখন এখানে জনবসতি ছিল না, একটা নির্জন এলাকা ছিল। এই গ্রামটা মোটামুটি 3টা ভাগে বিভক্ত ছিল। গ্রামটা মধ্য অঞ্চলে মানুষের বসতি ছিল। সর্বদক্ষিণের যে অংশটা সেটা একটা খাল দিয়ে বিভক্ত ছিল। ওই খালের ওই পারে উঁচু এলাকা ছিল, কিছু অংশ ছিল জঙ্গল, বাকিটা সমতল মাঠের মতো একটা অংশ। তো এই হরিপুরা বলে ডাকা হইতো জায়গাটাকে। হরিপুরা জায়গাটা নিয়ে সবারই সেই সময়, আমরা যারা খুব ছোট ছিলাম, আমাদের খুব ভয় ছিল এবং
তরুণরা বা যুবকরাও সেই জায়গাতে দুপুরবেলা যেতে সাহস করতো না। সন্ধ্যার পরে যাওয়ার তো প্রশ্নই আসে না, যেহেতু সেটা নির্জন এলাকা এবং অনেক বদনাম ছিল জায়গাটার। তো আমরা যখন ছোট ছিলাম তখন দাদা দাদি আমাদেরকে বলতো, বা আমরা যখন জিজ্ঞেস করতাম রাত 9টার দিকে, আমরা একটা শব্দ পেতাম মাঝে মধ্যে, যেমন কোনো গালের মধ্যে কোনো চাল রেখে বা ধান রেখে যদি উপর থেকে স্যাট দিয়ে যে শব্দটা করা হয়, ধুমধাম ধুমধাম, এরকম শব্দ আমরা পেতাম রাত 9টা 9:30 পরে। তো তখন আমরা জিজ্ঞেস করলে শব্দটা কিসের, দাদা দাদি বলতেন যে ভূতে চিরাকুটে। তো ওইটা তখন আমরা জানতাম এবং গ্রামের সবাই জানতো। কোনো বাড়িতে এরকম শব্দ হতো না, শব্দটা মূলত ওই খালের ওই পার থেকে আসতো এবং এই হরিপুরা থেকে আসতো। এটা সবাই মোটামুটি জানতো, এটা আমরা ছোটবেলা দেখে আসছি। তো পরে আস্তে আস্তে সময় বাড়তে থাকলো এবং মানুষের বসতি যখন বাড়তে শুরু করলো, আমাদের গ্রামেরই এই মধ্য অঞ্চল থেকে একটা লোক নাম রফিক, উনি যে বাড়ি করলেন সে খালের পার, হরিপুরাতে না, খালের এই পার বাড়ি করলেন। করার পরে ওনার যে ছেলে নাম হচ্ছে রতন, সে আমার সাথে পড়াশোনা করতো, আমার সমবয়সী, স্কুলে যেত। তো রতনকে আমি চিনতাম, এক সময় রতনের সাথে পড়াশোনা করছি। রতন বেশি দূর পড়াশোনা করেনি, আমরা পড়াশোনা গ্রামে শেষ করে ঢাকায় যে কলেজে ভর্তি হয়েছি। তো এর মধ্যে অনেক ঘটনাই ঘটে গেছে, সেই ঘটনা আমি পরে আসতেছি। তার আগে আরেকটা ঘটনা বলে নেই। আমাদের গ্রামে একটা মিস্ত্রি থাকতো, সে আমাদের গ্রামের যেসব ঘর বানানো হতো সেগুলির ঘরের চাল এবং বেড়া টেরার যে কাজটা করা হয় কিংবা ফার্নিচারের কাজ, এই কাজগুলো সে করতো। তার সাথে আর 2-1 লোক ছিল। তো এই ছেলেটার নাম আমি বললাম না। সে দুপুরে যেহেতু সারাদিন কাজ করতো, কাজ করার পর সন্ধ্যার পরে তেমন কিছু করার থাকতো না, তো এর একসাথে তাস খেলতো। তাস খেলা যেহেতু গ্রামে নিষিদ্ধ ছিল, ওরা একটু নির্জন জায়গায় তাস খেলতো। খেলে রাত 8-9টা বাজলে পরে সে ওই খালের পাড়ের যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে সে বাজারে থাকতো একটা ঘরে ভাড়া, সে ঘরের দিকে যাইতেছিল একদিন। তো যাওয়ার পথে সে হঠাৎ দেখলো যে তার চলার পথে সামনে রাস্তার মধ্যেই একটা ছাগলের বাচ্চা খুব কান্নাকাটি করতেছে, মানে ডাকাডাকি করতেছে। তো তার খুব মায়া হইলো যে ছোট একটা বাচ্চা সুন্দর, তো এটা কে ফেলা রেখে চলে গেল, কিংবা হয়তো বাচ্চাটাই হয়তো মায়াকে ফেলে রেখে চলে আসছে। কোনো কারণে বাড়ি যেতে পারে নাই, এখানে থাকলে রাতে শিয়ালে খেয়ে ফেলবে। সুতরাং তার মায়ের কারণে সে কি করলো, তার কোলে উঠাই নিয়ে নিল। সে একটা হাত গলার নিচে দিয়ে ধরলো, আর একটা হাত বাম হাতটা সে 2 ঠ্যাঙের মাছ সামনের দিকে দিয়ে সেটা কোলে নিয়ে নিল বাচ্চাটাকে। ছাগলের বাচ্চা কোলে নিয়ে যখন সামনের দিকে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে সে লক্ষ্য করলো যে ছাগলটা ঠিকই আছে, কিন্তু ছাগলের মুখটা কেমন যেন কুকুরের মুখের মতো দেখা যাচ্ছে। এবং তখন সে ভালোভাবে খেয়াল করে দেখেছে, হ্যাঁ তাই তো, ছাগলের মুখটা তো আর ছাগল নাই, এটা তো কুকুর। হঠাৎ করে কুকুরটা যেমন তার দিকে তাকায় বাচ্চারা যেরকম করে হাসি দেয়, সেরকম একটা হাসি দিল। আর তখন তার পিলে চমকে যাওয়ার মতো অবস্থা। সে তাৎক্ষণিকভাবে হাত থেকে ছুঁড়ে ফেলে দিল, দূরে ফেলে দিল ছাগলের বাচ্চাটাকে। ফেলে দেওয়ার সাথে সাথে ছাগলের বাচ্চাটা এখন পূর্ণভাবে কুকুরে পরিণত হয়ে গেল এবং তাকে কামড় দেওয়ার জন্য তার দিকে ছুটে আসতে লাগলো। তখন সে তার প্রাণপণে যতটুকু তার সামর্থ্য ছিল, সেই সামর্থ্য সে চিৎকার করে দৌড় দিয়ে একদম দূরে চলে গেল। যাই হোক, সে পিছনে দিকে ফিরে তাকায়নি, একেবারে দৌড়ে যে সে বাজারের মধ্যে উঠে তারপর পরদিন সকালবেলা সে ওই যে হিন্দু ধর্মাবলম্বী ছিল, সে তার ধর্মের বিশ্বাস অনুযায়ী সে বেশ কিছু খাবার দাবার নিয়ে সেই জায়গাতে সে ভোগ দিয়ে পূজা করে তারপর সেদিন সে এলাকা ছেড়ে তার গ্রামের বাড়ি ফরিদপুরে চলে গেল। পরে সে অনেকদিন পরে আবার কাজে ফিরলো। আসার পরে আমাদের গ্রামের লোকজন তার ধরলো, কি ব্যাপার, তুমি হঠাৎ করে চলে গেছিলে, কি হয়েছে শুনলাম। সে প্রথমে কিছু বলতে চায় না। পরে সে খোলাসা করে সবার কাছে জিনিসটা বললো যে এই ঘটনা ঘটছিল, যার কারণে আমি চলে যেতে বাধ্য হয়েছিলাম। এটি হলো ওই এলাকার ওই সময় জায়গাটার কাহিনী একটা। তো আমি এখন রতনের ঘটনায় ফিরে যাই। রতন তখন 14-15 বছর বয়স, তরুণ। রতনের স্বাস্থ্য ভালো এবং শক্তিশালী ছেলে সে। তা আমি তখন কলেজে পড়ি ঢাকায়, রতন বাড়িতেই থাকে।
রতন একদিন তার বাড়ি থেকে বের হয়েছে, তার বাড়ি যেহেতু খালের পার, বের হয়ে সন্ধ্যার দিকে সে ওই খাল পানি কম, সে পার হয়ে সে ওই দিকে উপরের দিকে উঠে সে হরিপুরের দিকে যাওয়া শুরু করলো। কি একটা কাজে যাচ্ছে, কিংবা কাজ ছাড়া হয়তো অকাজও যেতে পারে, একটু ডান পিঠে টাইপের ছেলে, কারো কথা তো শোনে না। তো যাওয়ার পরে একটু দূর উপরে উঠার পরে দেখে যে একজন মানে বয়োবৃদ্ধ লোক, মাথায় টুপি, আলখাল্লা পরা, সাদা, তো দাড়ি টেড়ি আছে, খুব সুন্দর চেহারার। তো পাশ দিয়ে যাওয়ার পরে সেই লোকটা বলতেছে যে তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি একটু সামনে যাব, হরিপুরা যাব। কয় না, তোমার হরিপুরা যাওয়ার দরকার নাই, তুমি বাসায় চলে যাও, বাড়ি চলে যাও, ঘরে চলে যাও। তো সে কোনো কেয়ার করলো না, বললাম তো সে একটু ডান পিঠে টাইপের, সে তাকে পাত্তা না দিয়ে সে সামনের দিকে চলে গেল হাঁটতে হাঁটতে। যখন সে উপরের দিকে উঠে সে সমতল জায়গাতে যে পৌঁছাইছে সাইডে, তখন সে খুবই মানে আশ্চর্যের সাথে সে তাকে দেখলো যে এই যে মাঠটা আছে, মাঠটা ভর্তি শুধু মানুষ। মানুষ মানে কি, মানে কয়েক হাজার মানুষ, একই রকম প্রায় পোশাক তাদের, সবার গায়ে সাদা আলখাল্লা, মাথায় টুপি কিংবা পাগড়ি টাইপের, এবং সবাই যেমন ঈদে যেমন আমরা জামাতে নামাজ পড়ি, যেমন হাজার হাজার লোক একসাথে নামাজ পড়লে যেরকম সুন্দর দেখা যায়, একসাথে রুকু দেওয়া, সিজদা দেওয়া থেকে শুরু করে আবার সেখানে উঠা, এরকম তারা নামাজ পড়তেছে। এবং তারা একটা জমায়েতের মতো তারা একসাথে হয়ে তারা মানে একটা সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করছে, একটা গম গম শব্দ হচ্ছে সেখানে। তো সে দেখে একদম মানে বিমূঢ়ের মতো সে তাকায় থাকলো। সে আর সামনে যাওয়ার সাহস করলো না। সে দেখে, সে খুব সাহসী ছেলে, বয়সও কম, কিন্তু তারপরেও সে আর সামনে না যায় সে কি করলো, সে অন্য একটা পথ দিয়ে সে তার বাড়িতে চলে গেল। তো সে বাড়িতে চলে যায়, সে ঘরে শুয়ে পড়লো। শুয়ে শুয়ে সে হঠাৎ ভাবলো যে আমি যা দেখলাম এটা কি আমি সত্যি দেখছি নাকি আমার চোখের ভুল। তার যেন কেমন লাগলো, সে আবার তার ইচ্ছে করলো যে আমি আরেকবার যে দেখে সে সত্যি এখানে এই ঘটনাটা। তো সে ঠিক আগের মতোই বের হয়ে সে আগের পথ দিয়ে এবারও সেই লোকটার কাছ দিয়ে সে যাওয়া শুরু করলো, সে একই জায়গায়। এবার লোকটা তাকে আবার থামাইলো, এই তুমি কোথায় যাচ্ছ? এই ছেলে তুমি কোথায় যাও? বলেছে আমি একটু উপরে যাবো, ওই দিকে একটু যাবো। না, তুমি একটু আগে একবার গেছো, আবার তুমি আবার যেতে পারবে না, এখন তুমি যাও বাসায়, যে শুয়ে থাকো। এইবার সে ওই লোকটার কথা, বৃদ্ধ লোকটার কথা শুনলো না। না শুনে সে যখন পাশ কেটে সামনে গেল, হয়তো সে 10-12 কদম সামনে পা ফেলে সে গেছে। 10-12 পা যাওয়ার পরেই সে হঠাৎ করে দেখলো যে পিছন থেকে কে তাকে ঝাপটে ধরছে, এবং হাত দুটা একেবারেই মানে লোমশ, পুরোটা হাত লোম ভর্তি। যে ধরছে তাকে চাপ দিয়ে পিছন থেকে, সে লোক না, হয়তো একটা জন্তুর মতো, সমস্ত গায়ে তার লোম। তারপরে তাকে ধরে তাকে উপরে উঠে দিচ্ছে তাকে আসার, অথচ সে কিন্তু খুব স্বাস্থ্য সমর্থ, তাকে উপরে উঠে আসার দেওয়াটা তো সহজ কথা না। তাকে উঠে আসার মারা হয়েছে। আসার মারার পরে তার গলার মধ্যে চেপে ধরতেছে। তখন সে সেটা ছুটানোর জন্য এবং সেই জন্তুটার সাথে সে অনেকটা চাপটাচাপটি করা শুরু করলো। করার পরে সে ছুটে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা বারে বারে তাকে চেপে ধরে, কখনো হাতে ধরে, কখনো পায়ে ধরে টানে, কখনো মাথায় ইয়ে করে, কখনো গলার মধ্যে চেপে ধরে, এবং সমানে মুখ থেকে থুতু দিয়ে তার সমস্ত শরীর একেবারে পিচ্ছিল করে ফেলছে। এবং একটা সময় সে লক্ষ্য করলো যে তার পায়ে ধরে তাকে নিচে থেকে টেনে সেই খালের পানির মধ্যে, যেটুকু পানি আছে সেই পানির মধ্যে তাকে নিয়ে যাচ্ছে। এমন সময় সে যখন আর কিছুতেই পায়ে উঠতেছে না, তখন সে সমানে জোরে চিৎকার দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু সে দেখলো যে সে চিৎকার করতে পারতেছে না। এদিকে এই রতনের বাড়িতে থেকে কিছু মানে যারা আছে বাড়িতে, এরা একটা ঘুমানোর শব্দ পাইতেছে, অনেকটা কুরবানিতে গরু বা খাসি জবাই করলে শেষে যে একটা ঘুমানোর শব্দ হয়, এরকম একটা শব্দ তারা দূরে থেকে পাইতেছে। তো তারা লক্ষ্য করলো যে ঘরে আসলে রতনও নাই। তাড়াতাড়ি তারা হারিকেন নিয়ে বের হইলো। তো হারিকেন নিয়ে বের হয়ে তাড়াতাড়ি ওইদিকে যাওয়ার সময় তারা যা দেখলো যে রতন পড়ে আছে, তার 2 পা পানির মধ্যে, বাকি শরীর পানির উপরে, কিন্তু তার সমস্ত শরীর আঠালো পদার্থে একেবারে চুবানো অবস্থা, মানে চুপচুপা, মানে চিটচিটে অবস্থা তার। তারপর তারা তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলো, পানি দিয়ে গোসল টোসল করাইলো, গরম পানি দিয়ে ধুয়ে টুয়ে তাকে ঘরে আনলো।
সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো সে একটা কথা বলতে পারতেছে না। তাকে যতই জিজ্ঞাসা করা কি হয়েছে, কার সাথে ঝগড়া হয়েছে বা কি ব্যাপার, কিছুই বলতে পারে না। পরের দিন তাকে বিভিন্ন ধরনের ওঝা এনে, তারপরে ডাক্তার এনে বিভিন্নভাবে চিকিৎসা করার পরেও তার সেই কথা বন্ধ থাকলো প্রায় 7 থেকে 10 দিনের মতো। আমি তখন কলেজে পড়ি, বাড়িতে আসছি, আমি তার কথা শুনে গেলাম তাকে দেখতে। তখন সে অল্প অল্প কথা বলতে পারে, যেহেতু একসাথে পড়াশোনা করছি। দেখতে যে আমি তাকে জিজ্ঞেস করলাম ঘটনাটা কি, সে অল্প যে বর্ণনা দিল সেটা এরকমই যে আমি একটু যেটা বললাম, যে সেই বৃদ্ধ লোকটা বা সেই সম্মচারের লোকটা হঠাৎ করে তার কথা না শোনার কারণে সেই লোকটাই হয়তো এই জন্তুর মতো রূপ ধারণ করছে এবং তার সাথে এই আচরণটা করছে, এবং তাকে একটা শিক্ষা তারা দেওয়ার চেষ্টা করছে তাদের কথা না শোনার কারণে। তো এই হরিপুরা নিয়ে আরো বেশ কিছু ঘটনা আছে, মূলত এই রতন কেন্দ্রিক এবং এই মিস্ত্রি কেন্দ্রিক ঘটনাটা আমি বললাম। সেই জায়গাটা নিয়ে আরো বেশ কিছু রোমহর্ষক ঘটনা আছে, তো ভবিষ্যতে আবার সময় পেলে বলবো। তো এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে। Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। একটু আগে আমরা একটা অডিও ক্লিপ শুনলাম। আপনাদের সবাইকে আরো একবার ভূত এফএম এ স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন যদি একটু বলতেন। হ্যালো গাইস, আমি মোহাম্মদ সোহানুর রহমান সোহান, আমি মিরপুর 14 নম্বর থেকে এসেছি। আমাদের ঘটনাটা হচ্ছে টাঙ্গাইল মির্জাপুর নামক একটা গ্রামে। তো আজ থেকে প্রায় 2 মাস আগে আমরা ফ্রেন্ডরা মিলে প্ল্যান করি যে আমরা মির্জাপুর ঘুরতে যাব। তো ওখানে আমরা আমাদের এক ছোট ভাই, ওদের বাংলো বাড়ি আছে, তো ওদের বাড়িতে আমরা ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করি। তো আমরা ঢাকা থেকে সবাই রওনা দিই। তো আমরা মির্জাপুর প্রায় 10টা সাড়ে 10টার মতো আমাদের সময় লাগে পৌঁছাতে। তো আমরা সবাই ওই দিনটা রাতের বেলায় খাবার দাবার শেষ করে সবাই একসাথে বসে গল্প করছি। তো ওদের বাড়ির সামনে যে পুকুর পাড়ে সবাই একসাথে বসে গল্প করছি। তো রাসেল ভাই ভালো করেই জানেন, একসাথে ইয়াং বয়সের কয়েকজন ছেলে থাকলে যে কোনো ব্যাপার নিয়ে আলাপ হলে কিছু না কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, এই টাইপের কোনো বিষয় নিয়ে হালকা কথাবার্তা হয়। তো আমি ওদেরকে হঠাৎ করে কথাবার্তার এক পর্যায়ে বললাম যে আসলে সবসময় আমরা রেডিওতে মানুষের মুখে ভূত এফএমে সবসময় এই ধরনের ঘটনা শুনি, আজকের চলো আমরা নিজেরাই কিছু একটা এক্সপিরিয়েন্স করি। তো আমার কথা শুনে আমার সব ফ্রেন্ডরা তারাও রাজি হয়, এবং আমার ওইখানের যে ছোট ভাই সেও বলে যে তাদের এখানে একটা শ্মশান ঘাট আছে, ঘাটটার নাম হচ্ছে চুনাতি ঘাট। এবং এখন যারা টাঙ্গাইলের লিসেনার আছে তারাও ভালো করে জানে এখানকার সম্পর্কে। এবং টাঙ্গাইল মির্জাপুরের ওইখানের যারা, তারা প্রতিদিনই নিত্য কোনো না কোনো ঘটনার সাথে তারা এক্সপিরিয়েন্সের শিকার হচ্ছে। তারা ভালো করেই জানে ওই শ্মশান ঘাটকে নিয়ে বহুত ধরনের ঘটনা প্রচলিত এখানকার মানুষের মুখে। তো যাই হোক, আমি সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি। তো আমরা টোটাল 8 জন, এর ভিতরে আমাদের সাথে একজন ছোট ভাই ছিল। তো ও বারবারই বলছিল যে ভাইয়া আমাকে নিয়েন না, কারণ ওর উপর নাকি জিনের আসর আছে। ওর সম্পর্কে একটু বলে নেওয়া ভালো, ওর সাথে কুফরি কালাম মানে যেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক, এই টাইপের কিছু একটা ওর সাথে হয়েছিল। ওর নিজের ছোট ভাইকে ওর বাসার ছাদের থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। তো ওর সাথে এই টাইপের অনেক ঘটনাই আছে। এই কারণে ওই সমস্ত জিনিস খুব ভয় পায়। ও বারবারই বলছিল যে ভাই আমি এই সমস্ত জিনিস খুব ভয় পাই, দয়া করে আমাকে নিয়েন না, নিলে আপনাদেরই পরে পস্তাইতে হবে। যাই হোক, আমরা সবাই ওকে জোর করে নিয়ে যাই। এটাই ছিল আমাদের জীবনের সব থেকে বড় ভুল। ওর কথা আমাদের শোনা উচিত ছিল। যাই হোক, ও ছোট মানুষ, আমাদের সবার কথার রাখার জন্য ও আমাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়। তো আমরা এভাবে 5-10 মিনিট হাঁটাহাঁটি করার পর আমরা ওই শ্মশান ঘাটে যাওয়ার আগে, যেটা আমার আগে বলা দরকার ছিল, আমি বলতে ভুলে গিয়েছি, ওখানে একটা খাল পড়ে। খালটা একটা সাঁকোর মাধ্যমে পার হতে হয়। ওইখানে একটা আপনার কলেজ আছে, কলেজটার নাম হচ্ছে ভারতী শ্রী হোমস। ওই কলেজের বাম পাশে হচ্ছে আপনার লাশঘর, যাকে বলা হয় মর্গ। ওখানে কোনো মানুষ মারা গেলে সে লাশগুলো ওখানে রাখা হয়। এবং হাতের ডান পাশ দিয়েই আপনার নদীর পাশ দিয়ে বয়ে গেছে হচ্ছে আপনার শ্মশান ঘাট। হ্যাঁ, যেটা আমি আগেই বলছি, শ্মশান ঘাটটার নাম হচ্ছে চুনাতি ঘাট। সবাই এখানে চুনাতি ঘাট নামেই বলে শ্মশান ঘাটটা সবাই চিনে। তো আমরা মনের ভিতরে অনেক সাহস এবং অনেক জিদ
পাশাপাশি খুব ভয়ও কাজ করতেছিল, কারণ এরকম একটা জ্যোৎস্না রাত, এরকম একটা পরিবেশ আসলে বলে বোঝানো যাবে না। তখনকার রাতের পরিবেশটা দূরের থেকে যখনই আমরা শ্মশানঘাটটা দেখতে পাই, তখনই আমাদের মনের ভিতরে এমন একটা ভয়াবহ একটা অবস্থা সবার মনের ভিতরে সাড়া দেয় যে আসলে না জানি ওখানে যাওয়ার পরে আসলে কি হবে আমাদের ভিতরে। তারপরও সবার মনের ভিতরে একটা জিদ ছিল যে কি হয় আমরা দেখব। তো আমরা শ্মশানঘাটের ভিতরে আমরা প্রবেশ করি। এভাবে 5 মিনিট হাঁটাহাঁটি করার পরে আমরা মেন যে কালী মন্দির, যেটার সামনে লাশ পড়ে আর কি, সেটার সামনে পৌঁছে যাই। ওটার পাশে হচ্ছে ঘাট। ঘাটে ওইখানে সবসময় একটা নৌকা রাখা থাকে। তো আমরা সবাই ওই নৌকার উপরে যেয়ে বসি। তো আমার ছোট ভাই নৌকার উপরে বসে কতগুলো কথা আমাদেরকে বলে দিয়েছিল যে এখান থেকে যাওয়ার সময় যদি আমাদের নাম ধরে যদি কেউ পিছন থেকে যদি ডাক দেয়, আমরা যেন পিছনে ফিরে না তাকাই। যদি তাকাই, যে তাকাবে তারও ক্ষতি হবে এবং তার পাশাপাশি আমরা যারা আছি সবারই আর কি ক্ষতি হবে। তো এরকম আরো বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। তো এরকম 5 থেকে 10 মিনিট ওখানে বসে থাকার পর হঠাৎ করে একটা জিনিস আমি প্রথমে জিনিসটা খেয়াল করতে পারি যে মানুষ পায়ে নুপুর পড়লে যে ধরনের একটা আওয়াজ হয়, সবার প্রথমে সে আওয়াজটা আমি শুনতে পাই। আমি আমার ফ্রেন্ডদেরকে বলি যে আমি একটা আওয়াজ শুনতে পাচ্ছি, তোমরা কি আওয়াজটা শুনতে পাচ্ছ? তো আমরা ফ্রেন্ডরা প্রথমে বলে যে না, আমরা তো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। এট এ টাইম ওরাও কিছুক্ষণ পরে বলে যে হ্যাঁ, ওরাও পায়ের নুপুরে আওয়াজটা শুনতে পাচ্ছে। তো আপনার মানুষ পুকুরের পানিতে গোসল করলে যেই ধরনের শব্দ হয় আর কি, আমরা কিছুক্ষণ পরে আবার সেই ধরনের শব্দ শুনতে পাচ্ছি। আমরা নৌকায় বসে আছি, আমরা পাশেই দেখতে পাচ্ছি পানি লড়তেছে, কে জানি নেমে গোসল করতেছে। এরকম বিভিন্ন ধরনের আমরা জিনিস আমরা এক্সপিরিয়েন্স করতে পারি। তো আমরা হতভম্বের মতো জিনিসগুলা শুধু দেখতে থাকি। আর কি বলবো, বলার কোনো ভাষা নাই। মানে বলতে গেলে এক কথায় আমরা সবাই হিপনোটাইজের মতো কি হচ্ছে আমরা শুধু জিনিসটা সেটা শুধু আমরা এক্সপিরিয়েন্স করতে থাকি। তো কিছুক্ষণ পর আমাদের আসলে হুঁশ আসে যে আমাদের আসলে এখানে আর বেশিক্ষণ বসে থাকা ঠিক হবে না। এনি পসিবল আমাদের এখান থেকে বের হয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই মৃত্যুকূপ থেকে বের হয়ে আমাদের বাসায় চলে যেতে হবে। তো আমরা সবাই ওইখান থেকে নৌকা থেকে নেমে আমরা সবাই আর কি বাসার দিকে যাওয়ার জন্য রেডি হই। তো এভাবে কিছুক্ষণ হাঁটার পরে যখন আমরা ঘাট থেকে বের হয়ে আমরা যখন সাঁকোর উপরে উঠি, তখন হঠাৎ করে কেন জানি মনে হয় আমাদের ভিতরে কেউ একজন মিসিং আছে। তো আমি হঠাৎ করে পিছে তাকিয়ে দেখি যে আমরা ছিলাম 8 জন, আমরা 7 জন আছি, আমাদের ভিতরে একজন নেই। তখন আমার বুঝার আর বাকি নেই, সে একজন হচ্ছে আমার সেই ছোট ভাই যে আমাকে বারবার বাধা দিয়েছিল যে ভাই আমাকে নিয়ে যেয়ে না, আমার উপর জিনের আসর আছে, নিয়ে গেলে প্রবলেম হবে। তো বিশ্বাস করেন রাসেল ভাই, একটা সেকেন্ড চোখের পানি আমরা কেউ ধরে রাখতে পারি নাই। সবাই আমরা বাচ্চা ছেলেদের মতো কান্নাকাটি শুরু করে দিই। আমার ফ্রেন্ডরা রীতিমতো আমাকে গালাগালি শুরু করে যে ওর এই অবস্থা আমার জন্য। তা আমি নিজের ভুল নিজের কাছে খুব অপরাধী মনে হচ্ছিল। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোর এখানেই দাঁড়া, আমি ভিতরে গিয়ে দেখে আসি ওর কি অবস্থা। এই কথা বলার পর ওরা আমাকে আরো বেশি গালাগালি শুরু করতে থাকে, বলে যে না, ওরা কোনো অবস্থাতেই আমাকে একা যেতে দিবে না। ওরা আমাকে নিয়ে প্রথমেই আমার সে ছোট ভাই যাদের বাসায় আমরা স্টে করি সে বাসায় যায়, গিয়ে ওদের প্যারেন্টসকে ডাকাডাকি করে ওদেরকে পুরো ব্যাপারটা খুলে বলে। তো ওদের প্যারেন্টস তো আমাদের সবাইকে প্রচুর পরিমাণে বকাঝোকা, মানে বড়রা শাসন করলে যেরকম হয় সেরকম একটা অবস্থা বলতেছে আমার সে ছোট ভাইকে যে ওরা তো ঢাকা থেকে আসছে, ওরা এই ঘাট সম্বন্ধে কিছু জানে না, কিন্তু তুই তো এখানকার, তুই তো জানো যে এই ঘাট সম্বন্ধে অনেক হিস্টোরি আছে, এখানে অনেক খারাপ কিছু আছে, তুই জেনে শুনে এত রাতের বেলায় কিভাবে ওদেরকে নিয়ে গেলি? এখন ওই ছেলেটার যদি কিছু হয় ওর বাবা মার কাছে ওরা ঢাকায় গিয়ে কি জবাব দিবে? তো যাই হোক, আমরা সবাই হাতে টর্চ নিয়ে বের হয়ে যাই। তো আমরা কিছুক্ষণ পরে আবার সেই শ্মশান ঘাটে ফিরে আসি ওকে খোঁজার জন্য। এভাবে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে আমরা সেই কালী মন্দিরের সামনে আবার চলে আসি। কালী মন্দিরের সামনে এসে আমরা যখন আমাদের চোখ যখন সেই ঘাটের নৌকার উপরে পড়ে, আমরা দেখি সেই নৌকার উপরে আমাদের সেই ছোট ভাই সে শুয়ে আছে। আমরা দৌড়াদৌড়ি করে গিয়ে ওর চোখে পানির ঝাপটা দিই, কিন্তু ওর কোনো জ্ঞান আসে না। তো আমরা সবাই মিলে ওকে ধরে বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে অনেক ডাকাডাকি করি, ওর চোখ মুখে অনেক পানির ঝাপটা দিই, কিন্তু রাসেল ভাই ওর তখনও জ্ঞান আর কি আসে নাই। তো তারপরের দিন সকালবেলায় আমরা ওকে ঢাকা নিয়ে আসি। ঢাকা নিয়ে এসে আমরা ওকে হসপিটালে ভর্তি করি। ওর বাবা মা ব্যাপারটা জানতে পারে। 3 দিন পরে রাসেল ভাই ওর জ্ঞান আসে, কিন্তু তখনও ও কথা বলার মতো ওর পরিস্থিতি ছিল না। দীর্ঘ 1 মাস ওর চিকিৎসা করার পর ওর যখন হালকা হালকা কথা বলার মতো ওর যখন পরিস্থিতি হয়, তখন ওর মুখ থেকে আমরা যখন পুরো ঘটনাটা শুনতে পাই, বিশ্বাস করেন আসলে আমরা এটা কোনো অংশে মানে ছবির কোনো কাহিনী থেকে কম না।
আমরা ওর মুখ থেকে যখন ঘটনাগুলো শুনি আমরা রীতিমতো আমরা নিজেরাই মানে মানে এমন একটা অবস্থায় গিয়েছিল যে আসলে এরকম একটা ঘটনার শিকার যে হতে হবে এটা আমরা আসলে জানতাম না। ওর মুখ থেকে আমরা যেরকম শুনতে পাই আমি ঠিক সেভাবেই বলছি খুব সংক্ষেপে। ও বলে যে যখন আমরা ওইখান থেকে আমাদের বাড়ি ফেরার পথে আমরা যখন রওনা দিই তখন ওর নাম ধরে কে যেন পিছন থেকে ডাক দেয়। আমি একটা কথা আগেই বলেছিলাম রাসেল ভাই যে আমার ছোট ভাই আগেই বলে দিয়েছিল যে বাসা যাওয়ার পথে কেউ যদি আমাদের নাম ধরে যদি ডাক দেয় দয়া করে কেউ পিছে তাকাবেন না, কিন্তু আমার ওই ছোট ভাই এটাই ভুল করে ফেলে। ওর নাম ধরে যখন ডাক দেয় ও পিছে তাকায়, তাকায় দেখে যে আমি না কেউ কি পিছন দিক থেকে আমি যে ডাকতেছি যে ফয়সাল এদিকায়, ফয়সাল এদিকায়। তো মানুষ হিপনোটাইজ হয়ে গেলে আর কি ঠিক যেমন হয় ওই হিপনোটাইজের মতো আমার ডাকে সাড়া দিতে দিতে আমি যেদিকে যাই ও নাকি আমার পিছে পিছে নাকি আসতে থাকে। তা আমি নাকি ওকে সেই কালী মন্দিরের ঘাটের পারে নাকি আমি ওকে নিয়ে যাওয়ার পর হঠাৎ করে ওইখানে ওর হুশ আসে। হুশ আসার পর ও যখন দেখতে পারে যে ও এখানে কিভাবে আসলো, ও জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে ওখান থেকে পালায় যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওর পা ওইখান থেকে এক বিন্দু মাত্র লড়লো না। ওর জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে গলা চেঁচিয়ে আমাদেরকে ডাকার চেষ্টা করে, কিন্তু ওর গলা থেকে এক বিন্দু মাত্র আওয়াজও বের হয় নাই। তো ও রীতিমতো সেন্সলেস হয়ে পড়ে যায় পরিস্থিতি শিকার হয়ে। তো তারপরেই তো আমরা আর কি ওকে ওইখান থেকে ওই অবস্থায় ওকে পাই। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমার কাছে বাড্ডা থেকে রিসান লিখেছেন যে অডিও ক্লিপটা খুব ভালো লাগছে। ওয়াসি আমাদের লিখেছেন যে লাস্ট স্টোরি অডিও ক্লিপের কথা বলছেন, সেটা তার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনাটা আমরা শুনবো। হাই লিসেনার্স, আমি উত্তম, সাভার থেকে এসেছি। শুনি আপনার ঘটনা। সরাসরি রাসেল ভাই ঘটনায় চলে যাই। ঘটনাটি মূলত আমার সাথে ঘটে 1996 কি 97 সালের দিকে, এবং ঘটনাটি যে জায়গায় ঘটে সেটি হচ্ছে ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা একটি কলোনির ভিতরে। তো আমার জন্ম সেখানেই হয়েছে, বাবা সেখানে চাকরি করতেন। তো সেই সুবাদে সেখানেই জন্ম এবং সেখানেই আমার বেড়ে ওঠা। তো সেই কলোনির মধ্যে যে বিল্ডিংটাতে থাকতাম সেই বিল্ডিংয়েই আর কি ঘটনাটি ঘটে, এবং প্রত্যক্ষভাবে আমি অবলোকন করি, এবং আমার পরিবারের সাথে ঘটনাটি ঘটে যায়। তো তার আগে একটু প্রথমে বলে রাখি, আমরা যে বিল্ডিংটিতে থাকতাম সেই বিল্ডিং এ টোটাল 16টি পরিবার থাকতো, 16টি ফ্যামিলি থাকতো। তো আমরা 4 তলায় থাকতাম। তো ওই বিল্ডিং এর কোনো কিছু একটা উপস্থিতি আছে সেটা আগে থেকে অনেকেই জানতো বা অনেকেই দেখতো। বিষয়টি এমন যে রাতের বেলায় কখনো কেউ মশলা বাটছে গভীর রাতে, অথবা ঘোড়া দৌড়াচ্ছে, এরকম কোনো শব্দ পেত। তো বিষয়টি প্রথম দিকে কেউ পাত্তা না দিলেও পরবর্তীতে একবারে আমলে না নিয়েও চলে না বিষয়টি। তো এটি নিতে থাকে, এবং আশেপাশের বিল্ডিং থেকেও কিন্তু অনেকে এইভাবে বলতে থাকে যে আপনাদের বিল্ডিং এর রাতের বেলায় এত রাতে কে হাঁটে, যে কিছু একটা হাঁটছে বা কিছু একটা উপস্থিতি আছে, এরকম মানুষ বলছে আর কি। তো ওই বিল্ডিং এর একজন আন্টি একদিন রাতের বেলায় হঠাৎ করে চিন্তা করলো যে আসলে কি হচ্ছে, যে এই বিষয়টা আসলে দেখা দরকার। তো সেটা দেখার জন্য উনি রাত 2টা কি 2:30টার দিকে একবার ছাদে ওঠেন। ছাদে ওঠার পরে উনি দেখেন যে খুব 8 থেকে 10 ফুটের একটি লোক আলখেল্লা কোনো কিছু একটা পরে হাঁটছে। তো এটা দেখার পরে উনি আর কোনো কিছু বলতে পারেন না, এবং ভয়ে উনি নিচে নেমে বাসায় চলে আসেন। এবং এই ঘটনাটা হওয়ার পরে উনি আর কাউকে এই বিষয়টি বলেন না। তো মূল যে ঘটনাটা আমার সাথে ঘটে সেটি হচ্ছে যে 1996 কি 97 এর দিকেই, এপ্রিল কি মে মাসের দিকে, তখন আমার ফার্স্ট টার্ম পরীক্ষা শেষ হয়েছে। এর কয়েকদিন পরে আর কি আমরা মামার বাড়ি ময়মনসিংহ যাব। তো বিকালবেলা অ্যাজ ইউজুয়াল আমরা সবাই যখন খেলাধুলা করছিলাম, খেলাধুলা করার পরে আমরা ওই দিন কালবৈশাখী ঝড়ের একটি অপশন এরকমই ছিল যে কালবৈশাখী ঝড় হবে এরকম একটি ভাব। তো বিকালবেলায় আমরা একটু তাড়াতাড়ি বাসায় চলে আসি, এবং ওই সময়ে যেটা হতো যে বিল্ডিং এর বিকালবেলা সব আন্টিরা আবার বিকালে নিচে নামতেন এবং সবাই সবার সাথে কথা বলতেন আর কি, কথা বলে আবার সন্ধ্যার সময় চলে আসতেন, এরকমই ছিল। তো ওই দিন একটু আগেই চলে আসতেন, যেহেতু আকাশের অবস্থা খুব বেশি ভালো ছিল না এবং ঝড়ের একটি আভাস ছিল, সেজন্য চলে আসে। তো মূল ঘটনাটি ঘটে হচ্ছে সন্ধ্যা 7টা কি 7:30টার দিকে। হঠাৎ করে অনেক বৃষ্টি হচ্ছে এবং ঝড় মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং প্রচুর ঝড় আর কি, বাতাস। এই সময়ে হঠাৎ করে আমার বাবা নিচ থেকে আমাকে এবং আমার বড় ভাইকে ডাকছেন। যে তার আগে বিষয়টি একটু বলে রাখি সবার জন্য সহজ হবে। সেটা হচ্ছে আমার বাবার কোমরে একটু অপারেশন হয়। অপারেশন হওয়ার কারণে উনি
বাজার নিয়ে যখন আসতেন তখন আর চারতলায় উঠতে পারতেন না সেই বাজার নিয়ে। তো যার জন্য আমাদের দুই ভাইকে ডাকতেন, আমরা দুই ভাই নিচে যেতাম এবং বাবার বাজারগুলি নিয়ে উপরে চলে আসতাম। তো ওই দিন যথারীতি এই ঝড়ের মধ্যেই বাবা ডাকছেন আমাদের দুই ভাইয়ের নাম ধরে। বাবা ঠিক যেভাবে ডাকেন সেম ওই গলায় আর কি বাবাই ডাকছেন। আমরা মনে করছি যে বাবাই ডাকছেন, কিন্তু মা তাকাচ্ছেন নিচে, জানলা দিয়ে নিচে তাকাচ্ছেন, কিন্তু বাবাকে আর দেখতে পাচ্ছেন না। তো বাবাকে দেখতে পাচ্ছেন না, মা বারান্দায় যাচ্ছেন, দেখছেন না, দেখা যাচ্ছে না, কিন্তু এদিক দিয়ে ডেকেই যাচ্ছেন বাবা। তো হঠাৎ করে মা একটু ভয় পেয়ে যায় যে আমি কাউকে দেখছি না, কিন্তু তারপরেও ডেকে যাচ্ছে। তো শুধুমাত্র এখানে যদি আমাদের মধ্যে বিষয়টি সীমাবদ্ধ থাকতো তাহলে ভালো হতো, বা আমরা বুঝে নিতাম যে আমাদের কোনো ভুল হচ্ছে বা মার কোনো ভুল হচ্ছে বা আমার বড় ভাইয়ের কোনো ভুল হচ্ছে, কিন্তু বিষয়টি তা না। এটি আমরা প্রমাণ পাই এইভাবে যে পাশের বাসার যে আন্টি আছেন এবং ওইখানে এক দাদা ছিলেন, সেই দাদা এবং আন্টি দুজনেই আমাদের বাসায় এসে নক করেন ওই সময়। তো বলতেছেন যে গৌতমের বাবা ডাকছে নাকি, আমার বড় ভাইয়ের নাম গৌতম। তো গৌতমের বাবা ডাকছে, গৌতমের মা আপনি কি শুনতে পাচ্ছেন না? পরে মা বলছে যে হ্যাঁ বৌদি আমি তো শুনতে পাচ্ছি, কিন্তু আমি তো কাউকে দেখছি না। তো বাপ্পিদাও বলছে যে কাকিমা কাকু তো ডাকছে নিচ থেকে। তো কাকা ডাকছে, তো বাপ্পি আমি তো দেখতে পাচ্ছি না, তুমি কি একটু দেখবে? তো বাপ্পিদা সিঁড়ি দিয়ে একটু নিচে যায়, নিচে যাওয়ার পরে বাপ্পিদাও সিঁড়ি জানলা দিয়ে দেখেন, নিচের দিকে তাকান, কিন্তু বাবাকে আর খুঁজে পান না। কিন্তু এদিক দিয়ে ডেকেই যাচ্ছেন। তো এর মধ্যে মা বললেন যে তাহলে আমি নিচে যাই। তো মা যখন সিঁড়ি দিয়ে নিচে নামতে যাবে, হঠাৎ করে বাপ্পিদার মনে হলো যে যেহেতু কোনো কিছুর একটা উপস্থিতি আছে, সামথিং ইজ রং, কিছু একটা হচ্ছে। তো বলছে যে কাকিমা আপনারা নিচে যেতে হবে না, আমি এই বিষয়টি বুঝতে পেরেছি যে সামথিং ইজ রং, মানে কিছু একটা হচ্ছে, যেহেতু কাকাকে দেখা যাচ্ছে না এবং ডেকেই যাচ্ছে, তো আপনারা যেতে হবে না, আপনি বরং বাসায় চলে যান। তো এর মধ্যে মা যখন বাসায় আসবে, সিঁড়ি দিয়ে বাসায় উঠছে, এর মধ্যে আমার বড় ভাই ওই দরজার মধ্যে দাঁড়িয়েছিলেন। তো বাতাসে এমন ভাবে দরজা লাগলো যে ভাইয়ের হাতের মধ্যে খুব জোরে ব্যথা পেল, এবং ব্যথা পাওয়ার কারণে ভাইয়াকে নিয়ে অনেক বেশি দৌড়াদৌড়ি, বরফ দিয়ে ওইখানে ওই বিষয়টি নিয়ে দৌড়াদৌড়ি। হঠাৎ করে এই বিষয়টি যখন বাসায় এই যে আমরা ভেতরে ঢুকলাম, তো মা জানলা দিয়ে দেখছেন, তারপরেও পাচ্ছেন না বাবাকে, কিন্তু এদিক দিয়ে ডেকেই যাচ্ছেন। মা আবার বারান্দায় গেলেন, বারান্দার লাইট নিভিয়ে চলে আসলেন, তো হঠাৎ করে লাইটটি জ্বলে গেল। মা আবার গেলেন, আবার লাইটটি নিভিয়ে আসলেন, আবার লাইটটি জ্বলে গেল। তো বারবার লাইট কে জ্বালাচ্ছে? আমি তো আর জ্বালাচ্ছি না, মা বলছেন। তো এরপর আমি জানলার কাছে গেলাম, জানলার কাছে যেয়ে বসলাম যে না দেখি আসলে কি হয়। মা আবার গেলেন এবং লাইটটি অফ করলেন। অফ করে আসার পরে আবার লাইটটি অটোমেটিক্যালি জ্বলে গেল। এই বিষয়টি খুব অদ্ভুত লেগেছে রাসেল ভাই, সেটির কোনো আমি আজ পর্যন্ত কোনো জবাব পাইনি বা সেটির কোনো উত্তর আমি পাইনি এই বিষয়টি। তো এদিক দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার পরে মা বাসায় যখন, তো আমাদের দুই ভাইকে নিয়ে একসাথে বসে আছেন, মা সব কাজ বাদ দিয়ে যেহেতু ভয় পেয়েছেন বা কোনো কিছু একটা হচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু এর পরবর্তীতে যখন ঝড় বৃষ্টি কমলো, তো বাবা 9টা কি 9:30টার দিকে বাসায় আসলেন। তো বাসায় এসে নক করার পরে যখন ঘরে ঢুকলেন, মা যথারীতি জিজ্ঞেস করলেন যে তুমি কি সন্ধ্যার থেকে এসেছিলে কিনা বা দুই ছেলেকে ডেকেছিলে কিনা। বাবা বললেন যে না, আমি তো অফিস থেকে বেরোয়, আমরা সব কলিগরা ছিলাম ক্লাবে, আমি এত ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে আসবো। ঠিক আছে, আমরা সবাই ক্লাবের মধ্যে আটকা ছিলাম এবং বৃষ্টি কমার পরে আমরা এখন আসলাম, সবাই সবার বাসায় গেলাম, আমিও বাসায় আসলাম। তখন আর বুঝতে বাকি রইল না যে আসলে ঘটনাটি কি ঘটেছে। তো বাবা যেহেতু আমাদেরকে অনেক বেশি ভালোবাসতেন, বাবা ভয় পেয়ে গিয়েছিলেন বিষয়টি শুনে। তো বাবা চিন্তা করলেন যে আজকে ডেকেছে, কালকে না হয় আমাদের কোনো ক্ষতি করতে পারে, সেজন্য বাবা করলেন যে ছাদে গেলেন, যেহেতু আগের থেকেই জানতেন। তখন আর এই ছোট তো এত বিষয় নিয়ে ঘাটাঘাটি করতাম না, তো তারা জানতেন আর কি বিষয়গুলি। তো কোনো বিপদ যাতে না হয় সেজন্য বাবা ছাদে গেলেন বাপ্পিদাকে সাথে নিয়ে, পাশের বাসার সেই দাদাকে নিয়ে। যাওয়ার পরে সাথে হারিকেন নিয়ে গেলেন। তো নিয়ে যাওয়ার পরে যে বিষয়টি হলো যে বাবা দেখলেন যে কে 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 ছাদে এরকমই করছেন, শব্দ দিচ্ছেন। তো দেখলেন যে ছাদের কোণার মধ্যে কেউ একজন সাদা ঘোমটা দিয়ে কেউ একজন বসে আছে, কিন্তু ভেতরে মানে একটা শেপ আর কি, জাস্ট ঠিক আছে এরকম একটি শেপ। বাবা যখন আবারও বললেন কে, জাস্ট ঘোমটাটি একটু তাকালো, মাথাটা ঘুরে তাকানোর পরে মানে ভেতরে আর কোনো কিছু দেখা গেল না, জাস্ট ঘোমটাটাই দেখা গেল, সাদা একটা ঘোমটা অন্ধকারের মধ্যে দেখা গেল এবং তখনই ঘোমটাটি উড়ে চলে গেল। ঠিক আছে, এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি অভি যশোর থেকে বলছি আর কি। ওকে, আপনি আজকে যশোর থেকে এসেছেন এবং সরাসরি আমাদের স্টুডিওতে এসেছেন। জি। আমরা একটু আগে একটা যে কাকের ঘটনা শুনলাম, তাই না? দাঁড় কাকের একটা ঘটনা শুনলাম। আমি আপনার কাছে ওই ঘটনাটা শুনতে চাই একটু, যে আপনার কি হচ্ছে জিনিসটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাসার ব্যাপার আর কি। এটা যশোর পালবাড়ির মোড়ে আমাদের নিজেদের মানে বাসার আমাদের 3 তলাতে একটা রুম ছিল। ওই রুমে একটা মেয়ে সুইসাইড করে আর কি। এরপর থেকে আমাদের বাসায় নানা ধরনের ইনসিডেন্টস হয়। আর যেহেতু আমি একজন প্রফেশনাল এক্সারসাইজিস্ট হিসেবে কাজ করছি অনেকদিন ধরে, তো আমি ওটার প্রবলেম সলভ করার জন্য কিছু কাজ করি আর কি। কাজ করার এক পর্যায়ে এটা মোটামুটি সলভ হয়, কিন্তু কিছুদিন পরে জিনিসটা আবার প্রকটভাবে আমাদের উপরে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, ঘর পর্যন্ত চলে আসে, নানান ধরনের সমস্যা ক্রিয়েট করে। তখন আমি একটু রাগের বশেই আমার আমি যতটুকু জানি বা যতটুকু আমার পড়াশোনা, তার উপরে কিছু খারাপ কাজ করে বসি আর কি। যে ওদেরকে খারাপ করার জন্য যেটা করা দরকার সেটা আমি করে ফেলি আর কি। এবং তারপর থেকে কোনো প্রবলেম হয় না। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তার 1 সপ্তাহ পর থেকে আমি মেইন প্রবলেমগুলো ফেস করা শুরু করি আর কি। যে আমার এখানে বাসায় একটা বিশেষ সাইজের কাক আমি দেখতে পাই, এবং কাকটা প্রায় আমার জানালার কাছে এবং জানালার আশেপাশে। ইভেন আমি যেখানে যাচ্ছি সেখানেই আমার আশেপাশে কাকটা থাকছে। কাকটার বর্ণনাটা না দিলে আসলে বলাটা একটু মুশকিল হবে যে কাকটাকে কেন আমি আলাদা করে বলছি। সচরাচর ডার্কার যেগুলো হয় সেগুলো চোখ কিন্তু বোঝা যায় না, ওগুলো চোখগুলো কালো হয়, কিন্তু এটার চোখটা স্পষ্ট এবং এটা বোঝা যায় যে যাচ্ছে যে এটা একেবারে পুরোপুরি লাল। এবং কাক হা করলে কিন্তু ভিতরটাকে লাল দেখা যায়, কিন্তু এটা কাকটা সম্পূর্ণ সবসময় হা করে থাকে এবং এর ভিতরটা পুরোপুরি সাদা, একেবারে নিট এন্ড ক্লিয়ার বোঝা যায় আর কি। এই যে কাকের যে প্রবলেমটা ফেস করার পরে আমি আমার স্যারের সাথে কন্ট্যাক্ট করি যে এটা কিভাবে সলভ করা যায়। তো কোনোভাবে এটা সলভ করা যায়নি। ইভেন আমি আজকে গতকাল আজকে আসার আগের দিন আর কি, আমি আমার ছোট ভাইয়ের সাথে বাইকে যাচ্ছিলাম। তো বাইকের সামনে দিয়ে জাস্ট কাকটা ক্রস করে গেল। আমার বাম পাশে মানুষ ছিল, ডান পাশেও মানুষ ছিল। এত নিচ দিয়ে ওই কাকটা কিভাবে ক্রস করে গেল যেটা আমার ভাইও বুঝতে পারলো না, ছোট ভাইও বুঝতে পারলো না। ভাই মনে করলো অন্য কিছু, বা আমি জিনিসটা বুঝে নিলাম আসলে ব্যাপারটা কি হচ্ছে। তো ওইটা আজকে আমি ঢাকায় আসছি। আমি ঢাকায় যখন আমি গাবতলীতে নেমেছি আর কি, কল্যাণপুরে যখন নেমেছি, ইভেন তখনও আমার সাথে আপনি দেখতে পান শুধু, না সবাই দেখতে পায়? না, আমি একা দেখছি না, সব আমার সাথে যারা আছে তারাও দেখছে। আমি ফার্স্ট টাইম মনে করেছিলাম এটা অডিটরি হ্যালুসিনেশন হতে পারে, কারণ আমি যেহেতু অ্যাজ এ এক্সারসাইজ হিসেবে কাজ করছি আজ 4-5 বছর ধরে, তো এটা আমার অডিটরি হ্যালুসিনেশন হতে পারে। তো আমি এটা আমার সাথে যারা আছে তাদেরকে দেখাচ্ছি যে দেখো ওইটা কি তুমি দেখতে পাচ্ছ কিনা। তো বলছে হ্যাঁ ভাই, 2টা কাক তুমি দেখতে পাচ্ছি বা 1টা কাক তুমি দেখতে পাচ্ছি। আমি বলছি ওকে ফাইন, ওদিকে আর তাকানোর দরকার নেই, এটা স্টিল রানিং। ওকে, অলরাইট, আপনাকে অনেক ধন্যবাদ। এবং সবচাইতে বেশি যেটা কারণে ধন্যবাদ যে আপনি অনেক দূর থেকে এসেছেন এবং আজকে সরাসরি জার্নি করে এখানে এসেছেন। একটু আগে আপনি বলছিলেন যে আপনি ঘুমাচ্ছিলেন টায়ার্ড হওয়ার কারণে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস ফর বিং হিয়ার। আমরা চলে যাব আর একটা ছোট্ট বিরতিতে। আমাদের বিরতি নিতেই হবে আসলে। বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফুর্তি আমার ভূত FM. The night comes alive with Grameenphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে। নাইট কামস লাইভ উইথ গ্রামীণফোন, এবং আমার সাথে রয়েছে মাসুম। আজকের অতিথিরা, হাতে খুব সময় কম, আমরা ছোট্ট করে একটা ঘটনা শুনবো আপনার। একদম ছোট করে আমাদেরকে বলবেন প্লিজ, হাতে টাইম খুব কম। হ্যালো রাসেল ভাই, আমি অভি এগিন। এই ঘটনাটা হচ্ছে খুলনার একটা প্রত্যন্ত এলাকার, যার ঘটনা বর্ণনা করছি তিনি যেভাবে বর্ণনা করছেন ওভাবে আমি বলছি আর কি। তার ওয়াইফ ছিল, তার ওয়াইফ ক্যান্সারে আক্রান্ত ছিল। তিনি অনেক চেষ্টা করেছিলেন তাকে বাঁচানোর জন্য, কিন্তু শেষমেশ তিনি বাঁচাতে পারেননি এবং একটা পর্যায়ে ওয়াইফটি মারা যান। এবং তার কিছুদিন পর তিনি আবার বিয়ে করেন আর কি, সেকেন্ড
সেকেন্ড ওয়াইফ বিয়ে করার পরের দ্বিতীয় দিনের ভিতরেই এর একটা মানে আনন্যাচারাল ঘটনা ঘটে যায় আর কি। দেখা যায় যে ওই যে সেকেন্ড ওয়াইফটা আছে সেই সেকেন্ড ওয়াইফটা প্রথম ওয়াইফের মতো বিহেভিয়ার করে। যেরকম প্রথম ওয়াইফ মাংস খেতে ভালোবাসতেন, কিন্তু দ্বিতীয় ওয়াইফ মাংস খেতে পছন্দ করতেন না, তিনি মাংসের গন্ধ সহ্য করতে পারতেন না। কিন্তু এই দ্বিতীয় দিনের পর থেকে দেখা যাচ্ছে যে দ্বিতীয় ওয়াইফ তিনি কন্টিনিউয়াসলি এই মাংসটা খেয়ে যাচ্ছেন এবং প্রায় 5 থেকে 6 কেজি পার ডে করে খাচ্ছেন। 2 দিন ধরে এই ধরনের প্রবলেম চলছে এবং একটা পর্যায়ে এসে মানে 5 থেকে 6 কেজি কিন্তু অনেক মাংস, হ্যাঁ, পার ডে, এবং 2 দিন কন্টিনিউ ধরে এটা খাচ্ছে আর কি। এবং একটা পর্যায়ে এসে এমন বিহেভ করা শুরু করলো এবং তার পাড়া প্রতিবেশীদেরকে সে এমন ভাবে ডাকা শুরু করলো যে মনে হচ্ছে যেন সে আগের যে ওয়াইফটা সে ফিরে এসছে, এবং ঠিক সেইভাবে সে বিহেভ করতে থাকলো। এবং একটা পর্যায়ে সেই নিজে স্বীকার করলো যে আমি তোমার আগের ওয়াইফ, আমি তোমাকে শুধু দেখতে এসেছি। এবং এই ঘটনাটা আবার নিজের চোখে দেখা এবং নিজের সরজমিনে ভিজিট করা একটা ঘটনা। এবং আপনি বড় মানে আরেকটু টাইম থাকলে তো আরো সুন্দর করে বলতে পারতেন, বাট থ্যাংক ইউ ভেরি মাচ। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি অনেক দূর থেকে এসেছেন এবং আমাদের সাথে ঘটনা শেয়ার করেছেন। আমরা পরবর্তী আমাদের একজন এসেছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন একটু আমাকে কাইন্ডলি যদি বলতেন। হ্যালো লিসেনার্স, আমি অর্ণব ইসলাম সৈকত, আমি মিরপুর 10 থেকে এসেছি। রাইট। এবং অর্ণব, আপনার কাছে আজকে তেমন কোনো ঘটনা নেই যে ঘটনাগুলো মানে সিলেক্টেড হবার মতন, বাট থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি সঙ্গে করে আরেকজনকে নিয়ে এসেছেন। মানে এটাতে বোঝা যায় যে আপনার কি পরিমাণ লাভ এবং কেয়ার ভূত এফএমের জন্য, এবং আপনি একজনকে সঙ্গে করে নিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কিছু এসএমএস ঝটপট করে ফেলতে চাই, আমাদেরকে রোমান্টিক ফিরে আসবো ঠিক একই সময়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা। Bhoot FM, the night comes alive with Gramin Phone.